জি স্যার, আপনি শুরু করতে পারেন। আচ্ছা। জি, স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি ডক্টর মাহফুজ আনাম, এমবিবিএস ডিএমসি। আর জুলাই সেশনে ফিজিক্যাল মেডিসিনে পার্ট 1 পাশ করেছিলাম, আর এবার এমডি হয়েছে ফিজিক্যাল মেডিসিনে ডিএমসি তে। তো সিনাপসের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম, যারা আছেন ক্লাসে। আহ আমরা আজকে থেরাপিউটিক এক্সারসাইজ নিয়ে পড়বো। আমাদের ফিজিক্যাল মেডিসিনের যে আমাদের 3টা পেপার ছিল, আগে 3টা পার্ট ছিল। এখন যদিও সবগুলো প্রশ্ন একসাথে একভাবেই আসে, তারপরে দেখা যায় নম্বর ডিস্ট্রিবিউশনটা মোটামুটি সেমই আছে। তো আমাদের টোটাল থেরাপিউটিক এবং ফিজিক্সের যে টোটাল 50 মার্ক ছিল, তার ভিতরে এক্সারসাইজ রিলেটেড কিছু টপিক আছে। এটা আবার খানিকটা মার্চ করে যে আমাদের ফিজিওলজির সাথে, ফিজিওলজিতে যে স্পোর্টস ফিজিওলজি আছে ওইখান থেকে। তো এক্সারসাইজের দেখা যায় আমাদের এই বিষয়ে ডিটেলস পড়লে অনেক বেশি পড়া যায়। বাট আমাদের জাস্ট যদি আমরা আইডেন্টিফাই করি, স্পেসিফিক জায়গাগুলো পড়ি যে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসতেছে বা কোন কোন টপিক থেকে আসতেছে বা এখানে কিছু বোঝার জিনিস আছে। আমাদের একটা মেজর ঝামেলা হয় যে এই টপিক গুলো আমরা খুব বেশি একটা এমবিবিএস লাইফে পড়ি না, এক্সারসাইজ বা স্পোর্টস মেডিসিন, স্পোর্টস ফিজিওলজি। সো একটু নতুন। এখান থেকে প্রশ্ন খুব ডেপথ থেকে যে আসে তা না, কিন্তু সুপারফিশিয়ালি আসলেও প্রশ্নগুলো একটু বুঝে বুঝে পড়ে রাখতে পারলে মনে রাখার জন্য ইজি হয়। তো আমরা আজকে ক্লাসে চেষ্টা করব যাতে জিনিসগুলো আমরা যারা আছেন বা যারা লাইভ দেখতেছেন, যাতে আমরা জিনিসগুলো একটু বুঝতে পারি, বুঝে বুঝে পড়তে পারি। তো চলেন শুরু করা যাক। প্রথমে এক্সারসাইজ। এক্সারসাইজ কি? এক্সারসাইজ এনি অ্যাক্টিভিটি ইনভলভিং বডি মুভমেন্ট অ্যান্ড পোশ্চার। আমাদের বডির মুভমেন্ট এবং পোশ্চারের জন্য যে কাজগুলো সেগুলো এক্সারসাইজ। বাট আমাদের আজকের আলোচনা হচ্ছে থেরাপিউটিক এক্সারসাইজ নিয়ে। তো থেরাপিউটিক এক্সারসাইজ জিনিসটা আমরা কখন এক্সারসাইজটাকে থেরাপিউটিক বলবো? যখন এই আমাদের বডিলি মুভমেন্ট যেটা এক্সারসাইজ, এটাকে আমরা প্রেসক্রাইব করব, মানে কোনো অথরাইজ পার্সন, ডক্টর বা ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট মানে ফিজিয়াট্রিস্ট, তিনি যখন প্রেসক্রাইব করবেন, তার উদ্দেশ্য কি থাকবে থেরাপিউটিক এক্সারসাইজটা দেওয়ার? টু কারেক্ট অ্যান ইম্পেয়ারমেন্ট। কোন একটা ইম্পেয়ারমেন্ট আছে সেটাকে কারেকশন করা। দেখা গেল কোনো বডিলি ইম্পেয়ারমেন্ট হচ্ছে, হাত পা বাঁকা অথবা কোনো প্রকারের ব্যথা বা এইগুলা। ইমপ্রুভ মাস্কুলোস্কেলেটাল ফাংশন। কোনো প্রবলেম বা ইম্পেয়ারমেন্ট নাই, জাস্ট আমরা চাচ্ছি পেশেন্টের মাস্কুলোস্কেলেটাল ফাংশনটা আস্তে আস্তে ইমপ্রুভ করুক, সেজন্য দিতে পারি। আর ওভারঅল মেনটেইন এ স্টেট অফ ওয়েলবিং। পেশেন্ট যাতে ওভারঅল একটা ভালো লাইফ লিড করতে পারে এই জন্য। এখান থেকে শুধু ওই পারপস গুলো মনে রাখবেন তাহলেই হবে। টাইপস অফ থেরাপিউটিক এক্সারসাইজ। আমাদের থেরাপিউটিক এক্সারসাইজ অনেক ভাবে অনেক রকম ভাগ করা যায়। তো প্রথমে আমরা মেজর যে ক্লাসিফিকেশনটা আছে ওইটা নিয়ে আমরা আলোচনা করব। মেজর ক্লাসিফিকেশনটা হচ্ছে আমাদের আইসোটোনিক, আইসোমেট্রিক এন্ড আইসোকাইনেটিক। এই 3 প্রকার। এই 3 প্রকার এক্সারসাইজ খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের পার্ট 1 পরীক্ষার জন্য। এখান থেকে অনেক প্রশ্ন আসে, অনেক ভাবে আসে। তো আমরা এইগুলো একটু বুঝে পড়বো যাতে মনে রাখা যায়। তো 3 টাইপস: আইসোটোনিক, আইসোমেট্রিক এন্ড আইসোকাইনেটিক। প্রথমে আমরা আইসোটোনিক এক্সারসাইজে যদি আসি, আইসোটোনিক এক্সারসাইজে আপনারা একটা জিনিস খেয়াল করেন। এখানে কথা হচ্ছে আইসোটোনিক, আইসো মিনস সেম। সো টোনিক মানে মাসেল টোনটা এখানে সেম থাকবে। আমাদের বডিতে যখনই কোনো মাসেলের উপর কোনো লোড পড়ে, আমাদের মাসেল গুলো সেখানে কন্ট্রাক্ট হইতেও পারে, নাও পারে। ধরেন কোনো কিছু আমরা একটা দড়ি দিয়ে ছেড়ে দিয়েছি, তো দড়ির মাধ্যমে ওই জিনিসটা সোজা নিচে পড়তে পারে, আনলেস আমরা ওই দড়ি দিয়ে ওই জিনিসটাকে উপরের দিকে টান দিব। এখানে দেখেন একজনের হাতে একটা ডাম্বেল আছে, এই ডাম্বেলটা এখানে লোড। এই লোডটা তাকে নিচের দিকে হাতটাকে টেনে নিয়ে যেতে চাচ্ছে। এখন সে যদি সেটা অ্যালাউ করে, অর্থাৎ সে লোডটাকে এখানে কনস্ট্যান্ট রাখতে অ্যালাউ করতেছে, যে হ্যাঁ লোড নিচের দিকে নিয়ে যেতে চাচ্ছে, আমি সেই সাথেই নিচে নিয়ে যেতে অ্যালাউ করলাম। অর্থাৎ তার এই এলবো জয়েন্টের এক্ষেত্রে এক্সটেনশন করলো, কারণ লোডটা নিচে যাচ্ছে ও সেটা অ্যালাউ করলো। এক্ষেত্রে লোডটা কনস্ট্যান্ট থেকে যাবে, ফলে তার মাসেলের যে টোন অর্থাৎ মাসেলের উপর যে প্রেসারটা সেটা কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ আইসোটোনিকে
মাসেল টোন এবং মাসেল লোড এগুলা কনস্ট্যান্ট থাকতেছে। বাট অ্যাট দ্য এক্সপেন্স অফ হোয়াট, এখানে তার বিনিময়ে কি হচ্ছে, আমাদের এখানে লেন্থ হয় শর্টেন হবে অথবা লেন্থ ইনক্রিজ হবে, অর্থাৎ মাসেল লেন্থটা এখানে কনস্ট্যান্ট থাকতেছে না। এইটাই এখানে বোঝার যে আইসোটোনিকে আমাদের মাসেল লোড বা মাসেল টোন টোটাল কনস্ট্যান্ট থাকবে, কিন্তু আমাদের মাসেল লেন্থটা কনস্ট্যান্ট থাকবে না। এখন দেখি আইসোটোনিক এক্সারসাইজ। মাসেল লেন্থ ইনক্রিজেস, মাসেল টেনশন বা লোড সেটা সবসময় কনস্ট্যান্ট থাকবে এখানে আইসোটোনিকের ক্ষেত্রে। খুবই খুবই ইম্পর্টেন্ট এই দুইটা পয়েন্ট মনে রাখা। 3 নাম্বার পয়েন্টটা মূলত আমাদের আইসো কাইনেটিক কাইনেটিক এক্সারসাইজটা বোঝার জন্য অ্যাড করা, যেখানে স্পিড অফ মোশনটা ভ্যারিয়েবল থাকবে। অর্থাৎ আমাদের এলবো জয়েন্টের যে মুভমেন্টটা হচ্ছে সেটার অ্যাঙ্গুলার ভেলোসিটি অর্থাৎ নির্দিষ্ট সময়ে কত ডিগ্রি কোণে আমরা নামাচ্ছি উঠাচ্ছি, এটা ভ্যারিয়েবল করবে, এটা কোনো ফিক্সড না। অর্থাৎ এই আইসোটোনিকের ক্ষেত্রে আমাদের এই তিনটার মধ্যে কোনটা কনস্ট্যান্ট থাকলো, মাসেল টেনশন বা লোডটা, কিন্তু মাসেল লেন্থ আর স্পিড অফ মোশন এটা ভ্যারিয়েবল। এই ক্ষেত্রে দেখা যায় আমাদের কন্ট্রাকশন পিরিয়ড গুলো খুবই শর্ট হয়, কারণ আমরা কোন একটা জিনিস হঠাৎ করে টান দিয়ে উঠাচ্ছি বা নামাচ্ছি, খুব বেশি সময় লাগে না। তো কন্ট্রাকশন পিরিয়ড গুলো খুবই শর্ট। আচ্ছা, এটা একটু বোঝার আছে, এটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আমাদের আইসোটোনিক যে এক্সারসাইজ এটাতে তাইলে দেখা যাচ্ছে যে আমাদের মাসেল লেন্থটা সেম থাকতেছে না, লেন্থটা ইনক্রিজ করতেছে। তো মাসেল লেন্থ যদি ইনক্রিজ করে আমাদের আমাদের মাসেল লেন্থ যদি ইনক্রিজ করে, মাসেল লেন্থ অর্থাৎ এস, অর্থাৎ আমরা বাংলায় ফিজিক্স আগে পড়ছিলাম, আপনাদের হয়তো মনে আছে স্মরণ, এখানে স্মরণটা কিন্তু জিরো হচ্ছে না, কারণ মাসেল লেন্থ চেঞ্জ হচ্ছে। এখন আমরা কাজের সংজ্ঞা যেটা বলি, কাজ হচ্ছে একটা বল প্রয়োগ করলে বস্তুর যদি স্মরণ ঘটে তাহলে কাজ হবে। তো এই ক্ষেত্রে আমরা দেখি যে ডাব্লু অর্থাৎ ওয়ার্ক ইকুয়াল টু এফ এস, বল গুণ স্মরণ। এখন এই বল গুণ স্মরণ যেটা আছে এখানে কিন্তু স্মরণটা জিরো না, অর্থাৎ এখানে কিন্তু কাজ একটা পাওয়া যাবে। অর্থাৎ আইসোটোনিক এক্সারসাইজে কাজ হয়, ওয়ার্ক জিরো না, ওয়ার্ক পজিটিভ, অর্থাৎ এখানে একটা কাজ হবে। এর এক্সাম্পল গুলো যদি দেখেন আমাদের আইসোটোনিক এক্সারসাইজ, এগুলা লিফটিং ওয়েট, ওয়াকিং, রানিং। অর্থাৎ একটা জিনিস খেয়াল করেন, আমাদের এখানে যেহেতু আইসোটোনিক এক্সারসাইজে মাসেল লেন্থটা চেঞ্জ হয়, ইনক্রিজ হয়, ডিক্রিজ হয়, এগুলা হয়। তো এর ফলে আমাদের নর্মাল যে বডি মুভমেন্ট গুলো থাকে যেগুলোর মাধ্যমে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করি, বসা থেকে উঠলাম বা কোনো ওয়েট লিফট করতেছি, হাঁটাহাঁটি, দৌড়ানো, এইগুলার জন্য কিন্তু আমাদের সবসময় আইসোটোনিক এক্সারসাইজেরই দরকার পড়ে। অর্থাৎ এই টাইপের যে এক্সারসাইজ গুলো আছে এগুলো সব আইসোটোনিক এক্সারসাইজ, কারণ এখানে মাসেল লেন্থের চেঞ্জ হয়। তো আমাদের বডি মুভমেন্টের জন্য, আমাদের বডি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা যে কাজগুলো রেগুলারলি করি, এগুলো সব আইসোটোনিক মাসেল কন্ট্রাকশনের আন্ডারে পড়ে এবং এক্সারসাইজ গুলো আইসোটোনিক এক্সারসাইজ হিসেবে বলা হবে এই জন্য। এই আমাদের এই এক্সারসাইজটা যেহেতু আমাদের মুভমেন্টের জন্য অর্থাৎ একটা ডাইনামিসিটির জন্য আমরা ইউজ করতেছি, সেই জন্য এটাকে ডাইনামিক এক্সারসাইজও বলা হবে। এরপর আসে আইসোমেট্রিক এক্সারসাইজে। তো আইসোমেট্রিকের ক্ষেত্রে দেখেন এখানে বলা আছে আইসোমেট্রিক। মেট্রিক সিস্টেম মানে কি, মেট্রিক মানে কোনো কিছু মেজার করা, লেন্থ, লেন্থের ইউনিট, এসআই ইউনিট হচ্ছে মিটার। তো আমাদের এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে লেন্থটা সেম থাকবে, অর্থাৎ আইসোটোনিকের ঠিক উল্টা হচ্ছে এখানে। আগে আমরা দেখছিলাম যখন একজনের হাতে ডাম্বেল সোজা নিচের দিকে নিয়ে যেতে চাচ্ছিল, ও সেটা অ্যালাউ করতেছিল না, মানে করতেছিল, এই জন্য আমাদের মাসেল লেন্থটা চেঞ্জ হচ্ছিল। এবার সেটা অ্যালাউ করবে না, অর্থাৎ ডাম্বেলটাকে সে হাতের উপর ধরেই রাখবে সবসময়। তাহলে এক্ষেত্রে কি হবে, মাসেল লেন্থটা কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ একটা ডাম্বেল যদি কেউ হাতে ধরে রাখে সোজা বাইরের দিকে বের করে, এই ধরে রাখাটা হচ্ছে আইসোমেট্রিক এক্সারসাইজ। আপ ডাউন যখন সে করবে ডাম্বেলটা, সেটা কিন্তু আইসোটোনিক এক্সারসাইজ হয়ে যাবে। তো আইসোমেট্রিক এক্সারসাইজে লেন্থটা কনস্ট্যান্ট থাকতেছে, কিন্তু এই লেন্থটা কনস্ট্যান্ট রাখার জন্য আমাদের এখানে কিন্তু মাসেল টেনশন বা লোডটা বেশি হচ্ছে। কেউ কখনো ভারী কোনো কিছু হাতে এরকম ধরে রেখে দেখবেন মাসেলের ভিতর ধীরে ধীরে একটা টেনশন বিল্ড হচ্ছে, মনে হচ্ছে মাসেলের এখানে টেনশন বা প্রেশারটা আস্তে আস্তে বাড়তেছে। সো লেন্থ সেম রাখতে গেলে আপনার মাসেল টেনশন বা লোডটা কিন্তু বেড়ে যাবে আবার। সো এই ক্ষেত্রে আমাদের মাসেল টেনশনটা বেড়ে যাবে কিন্তু লেন্থটা সেম থাকবে। আর আমরা আইসোটোনিক এক্সারসাইজে বলছিলাম ওগুলো নর্মালি আমাদের যে কোনো মুভমেন্টের জন্য ইউজ হয়, যে আমরা কোনো জায়গায় হাঁটা চলা এগুলো করার জন্য। আইসোমেট্রিকটা ঠিক উল্টা, এটা হচ্ছে আপনার মেনটেন পোস্চার অ্যান্ড জয়েন্ট স্ট্যাবিলিটি। কেউ যদি সোজা একদম স্ট্রেট হয়ে দাঁড়ায় থাকে, তখন আমাদের বডির যে মুভমেন্ট গুলো, যে মাসেল গুলো আমাদের দেখা যায় পোস্চারটা মানে ব্যালেন্সটা মেনটেন করতে সাহায্য করতেছে, এই মাসেল গুলোর কন্ট্রাকশনে আইসোমেট্রিক মাসেল কন্ট্রাকশন। অর্থাৎ এগুলো কিন্তু খানিকটা অ্যান্টি গ্রাভিটি মাসেল, অর্থাৎ গ্রাভিটির জন্য যে আমরা পড়ে যাচ্ছি না, গ্রাভিটির ইফেক্টারে নালিফাই করে দিচ্ছি আমরা,
এই কাজের জন্য যে মাসেল গুলো কাজ করবে সেগুলো কিন্তু আইসোমেট্রিক মাসেল কন্ট্রাকশন, এবং এই এক্সারসাইজ গুলো হবে আইসোমেট্রিক এক্সারসাইজ। তাহলে আইসোমেট্রিক এক্সারসাইজ আমরা যা বললাম, মাসেল লেন্থটা এখানে কনস্ট্যান্ট থাকবে, কিন্তু টেনশন বা লোডটা ইনক্রিজ হবে। আর স্পিড অফ মোশনটা এখানেও ভ্যারিয়েবল থাকবে, এটা শুধুমাত্র আইসোকাইনেটিকের ক্ষেত্রে ব্যতিক্রম। অন্যান্য গুলোতে স্পিড অফ মোশন অর্থাৎ অ্যাঙ্গুলার ভেলোসিটি, যে কত ডিগ্রি কোণে হচ্ছে প্রতি সেকেন্ডে, তো এগুলা এখানে ভ্যারিয়েবল হয়। আচ্ছা, এই আর একটা পার্থক্য, আমরা আইসোটোনিকটা দেখছিলাম খুবই শর্ট হয়, শর্ট পিরিয়ডের কন্ট্রাকশন, কিন্তু আইসোমেট্রিকটাতে দেখা যাবে কন্ট্রাকশন পিরিয়ডটা লং। কারণ আমাদের আইসোটোনিকে হাঁটা চলা বা যে কোনো মুভমেন্ট গুলো একটা সাডেন বার্স্ট অফ এনার্জি প্রয়োজন হয়, সাডেন মুভমেন্ট। কিন্তু আইসোমেট্রিক এক্সারসাইজটা যেহেতু পোস্টার মেনটেন করতেছে, আপনি অনেকক্ষণ ধরে এক জায়গায় দাঁড়ায় আছেন বা অনেকক্ষণ ধরে কোনো কিছু ঠেলার চেষ্টা করতেছেন কিন্তু জিনিসটা সরতেছে না, তো এইগুলার ক্ষেত্রে কিন্তু একটা কন্ট্রাকশন পিরিয়ডটা লঙ্গার। আর এখানে আর এই যে ইম্পর্টেন্ট কথা, এখানে কিন্তু মাসেল লেন্থটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, অর্থাৎ মাসেল লেন্থটা চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ এস ইকুয়াল টু জিরো। এস ইকুয়াল টু যেহেতু জিরো, তো এখানে কিন্তু ডাব্লিউ ইকুয়াল টু এফ এস অনুযায়ী কাজ কিন্তু জিরো হবে, অর্থাৎ আইসোমেট্রিক এক্সারসাইজে কোনো কাজ হয় না। কথাটা আসলে ফিজিক্যাল থিওরিতে, আমাদের নর্মালি শরীরে কোনো কাজ হয় না ব্যাপারটা এরকম না, আপনার এটিপি খরচ হবে, অন্যান্য কাজ হবে, বাট ফিজিক্সের থিওরি অনুযায়ী এখানে ওয়ার্ক জিরো। এটা এর এক্সাম্পল কোনটা, হোল্ডিং ওয়েট এগেনস্ট গ্রাভিটি, যেটা বললাম কোন একটা ওয়েট আপনি গ্রাভিটির এগেনস্ট অনেকক্ষণ ধরে ধরে আছেন, মুভ করতেছেন না, আপ ডাউন মুভমেন্ট করলে কিন্তু আইসোটোনিক হয়ে যাবে, জাস্ট হোল্ড করে আছেন। আর প্লাঙ্কিং একটা এক্সারসাইজ আছে যেটা অনেকে করে, আমাদের বডির কিন্তু ওটাতে দেখা যায় যে ব্যালেন্স বা এগুলা বাড়ে, কারণ আইসোমেট্রিক এক্সারসাইজের মেন কাজই কি দেখলাম আমরা, বডির ব্যালেন্স এবং মানে পোস্চার মেনটেনের জন্য হেল্প করা। সো আইসোমেট্রিক এক্সারসাইজ গুলো ওইদিকে কাজ করে, আমাদের ব্যালেন্স বাড়ায়, পোস্চার এগুলো বাড়ায়। এবার আসে আইসোকাইনেটিক এক্সারসাইজ, যেটা 3 নাম্বার। এইটা প্রথম দুইটার মতো অত খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু একটু জেনে রাখা ভালো, কারণ যেহেতু ক্লাসিফিকেশনে আছে। এটাতে মাসেল লেন্থ ইনক্রিজ হবে, ইভেন মাসেল টেনশন বা লোড যেটা ওইটাও ইনক্রিজ হবে, তার মানে এই দুইটার কোনোটাই এখানে কনস্ট্যান্ট থাকলো না। এখানে তাহলে কনস্ট্যান্ট থাকবে কি, এখানে কনস্ট্যান্ট থাকবে স্পিড অফ মোশন, অর্থাৎ কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি। আপনি আপনার এলবো জয়েন্টটা একটা নির্দিষ্ট মোশনে সবসময় উপরের দিকে নিচ্ছেন বা ঘোরাচ্ছেন, তো এই কাজটা যখন করতেছেন দেখা গেল আপনার কত রেডিয়ান পার সেকেন্ড, আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটির ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, তো কত রেডিয়ান পার সেকেন্ডে আপনার এই মুভমেন্টটা হচ্ছে, তো এইটা অলওয়েজ কনস্ট্যান্ট রাখা হয়। তো এইটা তো আমরা অত ভালোভাবে নিজেরা মেপে করতে পারি না, কারণ আমি কত অ্যাঙ্গুলার ভেলোসিটিতে অলওয়েজ নিচ্ছি, ওটা মেনটেন হচ্ছে কিনা এটা কিন্তু পসিবল হয় না। তো আইসোকাইনেটিক এক্সারসাইজ দেখা গেছে আমরা নিজেরা নিজেরা সবসময় করতে পারি না, এটা একটা মেশিনের প্রয়োজন হয় আর কি, ওই নামটা লাগবে। তো কন্ট্রাকশন পিরিয়ড এই ক্ষেত্রেও শর্টার, এক্ষেত্রেও ওয়ার্ক হবে, কারণ আপনারা দেখতেছেন ওয়ার্ক অলওয়েজ এই মাসেল লেন্থটার উপর ডিপেন্ড করে, এবং এটা যেহেতু জিরো না, এটা জিরো কোনটাতে, শুধুমাত্র আইসোমেট্রিকে। সো আইসোমেট্রিকে যেহেতু জিরো, ওই আইসোমেট্রিকের ক্ষেত্রে ওয়ার্কটা জিরো ফিজিক্সের থিওরি অনুযায়ী, কিন্তু বাকিগুলোতে ওয়ার্ক জিরো না। এটা হচ্ছে সাইবেক্স মেশিন এক্সাম্পল, এবং এটাতেও ডাইনামিক এক্সারসাইজ বলা হয়। আমাদের স্ট্যাটিক এক্সারসাইজ শুধু কোনটা তাইলে, আইসোমেট্রিক, কারণ এটাতে কোনো মাসেলের মুভমেন্ট হচ্ছে না, আর বাকি দুইটাই ডাইনামিক এক্সারসাইজ। এখন এই সাইবেক্স মেশিনটা আজকাল খুব একটা ইউজ হয় না, আর তারপর আপনারা একটা ছবি আমি দিয়ে রেখেছি এখানে সাইবেক্স মেশিনের এইটা। এটাতে দেখেন এই মেশিনটা তার পা একটা নির্দিষ্ট ভেলোসিটিতে একবার এদিক নিচ্ছে একবার ওদিক নিচ্ছে, অর্থাৎ একবার কন্ট্রাকশন একবার রিল্যাক্সেশন হচ্ছে তার এই হ্যামস্ট্রিং মাসেল গুলার। কিন্তু এই ভেলোসিটিটা মেনটেন হচ্ছে কার মাধ্যমে, এই মেশিনটার মাধ্যমে, ডিজিটাল মেশিনটার মাধ্যমে এটা মেনটেন হচ্ছে। না হলে নিজে নিজে এটা করা একটু টাফ, জাস্ট নামটা মনে রাখলে হবে মেশিনের। আমাদের প্রতিনিয়ত যে কাজ থাকে, আপনি যদি পিওর আইসোমেট্রিক বা পিওর আইসোটোনিক খুঁজতে যান, একটু টাফ, কারণ আমাদের ম্যাক্সিমাম কাজের মধ্যেই দেখা যায় একটা পার্টে আইসোটোনিক হচ্ছে তো আর একটা পার্টে আইসোমেট্রিক হয়ে যাচ্ছে। যেমন এখানে একজন পুশ আপ দিচ্ছে, তো পুশ আপ দেওয়ার ক্ষেত্রে দেখেন তার কিন্তু এই যে মাসেলটা আছে আপনার বাইসেপস এবং ট্রাইসেপস, এই মাসেল গুলো কিন্তু কন্টিনিউয়াসলি আইসোটোনিক কন্ট্রাকশন হচ্ছে, কারণ লেন্থ চেঞ্জ হচ্ছে, কারণ লোকটার মুভমেন্ট হচ্ছে উপর নিচ বরাবর, সে একবার নিচের দিকে আসতেছে এবং একবার উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ এই বরাবর কিন্তু তার মুভমেন্ট হচ্ছে, মাসেল লেন্থ চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এই বরাবর তাইলে তার হচ্ছে আইসোটোনিক কন্ট্রাকশন কোন মাসেলে, বাইসেপস ট্রাইসেপস এই মাসেল গুলাতে। কিন্তু আপনি যদি উপরের পার্টটা খেয়াল করেন, এই পার্টটা কিন্তু সে সবসময় স্ট্রেট রাখতেছে,
প্রপার প্রসাব দেওয়ার নিয়ম হচ্ছে তার বডির যে উপরের পার্টটা আছে এই মাঝখানে এভাবে নিচের দিকে ভাঁজ করা যাবে না। অর্থাৎ বডি যাতে নিচের দিকে সাসপেন্ড না হয়ে থাকে বা অনেকের আছে উপরের দিকে উঠে যায়, ওইটা করা যাবে না। এটা একটা স্ট্রেট লাইন বরাবর বডিটাকে মেনটেন করে রাখতে হবে পোস্টারটা। এই কন্ট্রাকশনটা হচ্ছে আইসোমেট্রিক। এই কন্ট্রাকশনটা কোথায় হয়? ব্যাকের মাসেল গুলাতে। অর্থাৎ সে যখন পুশ আপ দিচ্ছে তার বাইসেপস এবং ট্রাইসেপসে আইসোটোনিক কন্ট্রাকশন হচ্ছে, কিন্তু অন্যদিকে তার বডির উপরের পার্ট দিকে ব্যাক মাসেলে, গ্লুটিয়াস মাসেলে এখানে আইসোমেট্রিক কন্ট্রাকশন হচ্ছে, অর্থাৎ পোস্টারটা মেনটেন করে রাখতেছে। আচ্ছা, এই পর্যন্ত যেটুক বলছি এটুক বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা, থাকলে একটু বলেন। ক্লাসে টোটাল 6 জন আছেন দেখতেছি। আচ্ছা, সমস্যা নাই, ধরে নিয়ে আমি আগাচ্ছি আর কি। আচ্ছা, এবার আমরা খুব ইম্পর্টেন্ট টপিক ফিজিওলজিক্যাল চেঞ্জেস আইসোটোনিক আইসোমেট্রিক এক্সারসাইজ নিয়ে তো আমরা পড়লাম। তো এই দুইটাতে ফিজিওলজিক্যাল কি কি চেঞ্জ আসে, এখান থেকে প্রশ্ন আসে না এমন কোনো বার হয় না, মানে আসবেই। কারণ আইসোটোনিক আইসোমেট্রিক এক্সারসাইজের আমাদের যে ফিজিওলজিক্যাল ইফেক্ট গুলো আছে, প্রশ্ন ওখান থেকে মিনিমাম দুইটা তো আসেই, মানে আসেই, আপনি পাবেনই। তো খুবই ইম্পর্টেন্ট, সবাই একটু মন দিয়ে দেখবেন। আচ্ছা, একটু ব্রেক নিচ্ছি আমি। জি, ফিজিওলজিক্যাল চেঞ্জেস ইন আইসোটোনিক এক্সারসাইজ। একটু টেকনিক্যাল ঝামেলা হচ্ছে মনে হচ্ছে, আমি সলভ করে আসতেছি। জি, তো আইসোটোনিক এক্সারসাইজে কি হয় আমাদের? আইসোটোনিক এক্সারসাইজে জি দেখা যাচ্ছে, আপনারা কাইন্ডলি একটু রেসপন্ড করলে ভালো হয়, স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা। জি ভাইয়া, দেখা যায়। আচ্ছা, ঠিক আছে।
সো আইসোটোনিক এক্সারসাইজ আমরা যদি দেখি, আহ, আটকে যাচ্ছে। জি। তো আইসোটোনিক এক্সারসাইজে প্রথমে তো আমাদের যেহেতু মাসেলের মুভমেন্ট হচ্ছে, একটা বডিলি অ্যাক্টিভিটি হচ্ছে, সেই জন্য আমাদের সিম্প্যাথেটিক ডিসচার্জটা বেড়ে যাবে। সিম্প্যাথেটিক ডিসচার্জ যদি বাড়ে, এটা বারবার হ্যাং করতেছে এখানে এসে, তো ওটা ওখান থেকেই দেখাই, কারণ ওখানে প্রবলেম হচ্ছে বারবার। ভাইয়া একটু আস্তে শোনা যাচ্ছে, যদি একটু সাউন্ডটা বাড়াতেন। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? জি। আচ্ছা, তো এখান থেকে একটু দেখাই আপনাদের। আমাদের আইসোটোনিক যে এক্সারসাইজটা আছে, এটার জন্য আমাদের প্রথমত সিম্প্যাথেটিক ডিসচার্জটা বাড়বে। তো আমাদের সিম্প্যাথেটিক ডিসচার্জটা, জি, এই যে আইসোটোনিক এক্সারসাইজটা বাড়লে হলে আমাদের সিম্প্যাথেটিক ডিসচার্জটা বাড়বে। সিম্প্যাথেটিক ডিসচার্জ আমাদের জানেন, আমাদের অ্যাড্রিনার্জিক রিসেপ্টর থাকে হার্টে। সো আমাদের স্ট্রোক ভলিউম এবং হার্ট রেট দুইটাই বেড়ে যাবে। তো স্ট্রোক ভলিউম এবং হার্ট রেট বাড়ার ফলে ওভারঅল আমাদের কার্ডিয়াক আউটপুটটা এখানে বেড়ে যাচ্ছে। আমাদের ব্লাড প্রেশারের যে দুইটা পার্ট, সিস্টোলিক ব্লাড প্রেশার আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। আচ্ছা, ব্লাড প্রেশার কোন দুইটা জিনিস আমরা গুণ করে পাই, যে এই দুইটা ভ্যালু আমরা গুণ করে ওভারঅল ব্লাড প্রেশার পাবো বা মেইনলি ডিপেন্ড করে, সেই দুইটা হচ্ছে আমাদের স্ট্রোক ভলিউম এবং টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। ঠিক আছে, স্ট্রোক ভলিউম এবং টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। আমাদের স্ট্রোক ভলিউমের উপর মেইনলি ডিপেন্ড করে সিস্টোলিক ব্লাড প্রেশারটা, আর টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে আমাদের ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা। তো এইটা এখানে একটু জানা জরুরি যে আমাদের তাহলে স্ট্রোক ভলিউমটা কাকে মেনলি ডিফাইন করতেছে, সিস্টোলিক ব্লাড প্রেশারকে, আর টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা ডায়াস্টোলিক ব্লাড প্রেশারকে। তো আমাদের সিম্প্যাথেটিক ডিসচার্জের ফলে যেহেতু টোটাল স্ট্রোক ভলিউমটা বাড়তেছে, তো আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়বে। এখন একটা জিনিস খেয়াল করেন, আইসোটোনিক এক্সারসাইজের ফলে কিন্তু মাসেল ওয়ার্ক হয়, যেটা আমি প্রথমে দেখাই আসছিলাম আপনাদের, যেখানে মাসেল ওয়ার্কটা হচ্ছে। তো মাসেল ওয়ার্ক যখন হবে, তো আমাদের মাসেল যখন কাজ করবে, তখন আমরা জানি মেটাবলিজমের ফলে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন আয়ন, ল্যাকটেট এগুলো প্রোডাকশন করবে মাসেল, সাথে সাথে হিটও জেনারেশন হবে। তো আমাদের কার্বন ডাইঅক্সাইড, ল্যাকটেট, H+ এগুলোর একটা ইফেক্ট আছে, সেটা হচ্ছে লোকাল ভ্যাসোডাইলেটেশন। আমাদের যে লোকাল ব্লাড ভেসেল গুলো আছে, পেরিফেরাল ভেইন গুলো আছে, ওগুলোকে ডাইলেট করে দিবে। এর ফলে কিন্তু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কমে যাবে। এইখানে এটা একটু বোঝার দরকার যে আইসোটোনিক এক্সারসাইজে তাইলে আমাদের টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কমে গেল। অর্থাৎ এইটা যখন কমে যাবে, আমাদের ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কিন্তু ফল করবে। আইসোটোনিক এক্সারসাইজে তাহলে আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়লো কিন্তু ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কমে গেল। এই জিনিসটা এই ফ্লোচার্ট দেখে আপনাদের কি কোনো জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে, একটু হলে বলেন। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে ব্লাড প্রেশার চেঞ্জেস ইন আইসোটোনিক এক্সারসাইজ।
অর্থাৎ আমাদের আইসোটোনিক এক্সারসাইজে তাহলে ব্লাড প্রেশার চেঞ্জটা কিভাবে হচ্ছে, কেমন হচ্ছে, এইটা থেকে প্রশ্ন পাবেনই, এটা লিখে রাখেন আপনারা, কারণ এই জন্য এইদিকে এত ফোকাস করতেছি আমি। সিস্টোলিক ব্লাড প্রেশারটা দেখেন তাইলে সময়ের সাথে সাথে কিন্তু বাড়তেছে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা আস্তে আস্তে কিন্তু কমতেছে, যেটা আমি দেখালাম যে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাওয়ার ফলে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা গ্রাজুয়ালি ফল করবে। তো প্রথম দিকে তেমন একটা ফল করে না, আস্তে আস্তে যত সময় যায় দেখা যায় ফল খুব বেশি করে গেছে, প্রথম দিকে তেমন একটা চেঞ্জ হয় না। তো ওভারঅল তাহলে এখানে পালস প্রেশার কি হচ্ছে আমাদের, বাড়তেছে, কারণ সিস্টোলিক আর ডায়াস্টোলিকের গ্যাপ যত বাড়তেছে পালস প্রেশারটা বাড়তেছে। এবার আমরা আইসোমেট্রিকে আসি, ফিজিওলজিক্যাল চেঞ্জেস ইন আইসোমেট্রিক এক্সারসাইজ। দেখেন আইসোমেট্রিক এক্সারসাইজের ক্ষেত্রে সাস্টেইন টেনশন ইন মাসেল, অর্থাৎ আমরা কিন্তু দেখাইছিলাম যে এখানে আমাদের মাসেল লেন্থটা চেঞ্জ হয় না, কিন্তু মাসেল টেনশনটা ধীরে ধীরে বাড়ে। যখন মাসেল টেনশন বাড়ে আমাদের মাসেলের ভিতরে কিন্তু ভাস্কুলেচার আছে, অর্থাৎ ভেইন আর্টারি এগুলা, তো এইগুলার উপর একটা কন্টিনিউয়াস প্রেসারটা ধীরে ধীরে বিল্ড আপ করে। হ্যাঁ, এখানেও কিছুটা সিম্প্যাথেটিক ডিসচার্জ হবে, কার্বন ডাইঅক্সাইড ল্যাকটেট এখানে যে প্রোডাকশন হবে না তা না, কিন্তু তেমন বেশি হয় না, কারণ এখানে মাসেল ওয়ার্ক হচ্ছে না, কারণ মাসেল লেন্থ চেঞ্জ হচ্ছে না। তো এইখানে ভ্যাসোডাইলেটেশন ইফেক্ট অত বেশি থাকে না, উল্টা সাস্টেইন টেনশনের ফলে, অর্থাৎ আমাদের এই বডি পোস্চার মেনটেন করার জন্য আমাদের মাসেল গুলো যে একটা লোড বা মাসেল টেনশন এইটা যে বাড়তেছে, এইটার ফলে আমাদের ব্লাড ভেসেল গুলোর উপর একটা কন্টিনিউয়াস প্রেসার থাকে। এই জন্য বলা হয়েছে সাস্টেইন কম্প্রেশন অফ মাসেল ব্লাড ভেসেলস। এই জন্য কিন্তু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা এক্ষেত্রে বাড়বে, কারণ উল্টা আরো ভ্যাসো কনস্ট্রিকশন হচ্ছে চাপের জন্য, এক্সটার্নাল প্রেসারের জন্য। অর্থাৎ এখানে কিন্তু ডায়াস্টলিক ব্লাড প্রেশারটা বেড়ে গেল। এখন টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি বাড়ে আপনারা দেখেন ভেনাস রিটার্ন কি হবে, ভেনাস রিটার্ন এক্ষেত্রে কমে যাবে, কারণ টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেশি, ভেইন থেকে ব্লাড বেশি সহজে আসতে পারতেছে না আমাদের হার্টের ভিতরে। তো ব্লাড যত কম আসবে আমাদের স্ট্রোক ভলিউমও কিন্তু তত কমে যাবে। এবং আমরা আইসোমেট্রিক এক্সারসাইজ, ঠিক আছে এটা যেহেতু এক্সারসাইজ, সিম্প্যাথেটিক ডিসচার্জের ফলে হার্ট রেট বাড়বে, কিন্তু এখানে আইসোটোনিকের মতো হলো না, আইসোটোনিকে কিন্তু হার্ট রেটও বাড়ছিল, স্ট্রোক ভলিউমও বাড়ছিল, তো ওভারঅল কার্ডিয়াক আউটপুটটা বাড়ছিল, কিন্তু এখানে স্ট্রোক ভলিউমটা কমে যাবে হার্ট রেটটা বাড়া সত্ত্বেও। ওভারঅল ইফেক্ট দেখা যাবে একটা বাড়ছে আর একটা কমছে, কার্ডিয়াক আউটপুটটা তেমন একটা চেঞ্জ হয় নাই, কার্ডিয়াক আউটপুটটা তেমন একটা চেঞ্জ হয় নাই। সো এইটা আর একটা ইম্পর্টেন্ট কথা যে আমাদের আইসোটোনিক এক্সারসাইজে কিন্তু কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ হবে, কিন্তু আইসোমেট্রিক এক্সারসাইজে কার্ডিয়াক আউটপুটটা নিউট্রাল থাকবে, তেমন একটা চেঞ্জ হবে না, কারণ একটা বাড়ছে আর একটা কমছে। বাট হ্যাঁ, হার্ট রেট বাড়ার ফলে আমাদের ওভারঅল সিস্টোলিক বিপিটা বাড়বে। তো দুইটাতেই সিস্টোলিক বিপি বাড়লো, কিন্তু ডায়াস্টোলিক বিপি বাড়লো আইসোমেট্রিকে, আর ডায়াস্টোলিক বিপিটা কমে গেল আইসোটোনিকে। ভাইয়া মাসেল ওয়ার্কে যে মানে আইসোটোনিক এক্সারসাইজের সময় মাসেল ওয়ার্কে যে এটা কমছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা, ওটা আর একবার একটু বলতে না, এটা একটু আমি ইয়ে করে ফেলছি, সরি। আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি। জি হ্যাঁ, মাসেল ওয়ার্কের ফলে যে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমছে এটার কথা বলতেছিলেন না আপনি? জি জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, শুনুন এখানে যেহেতু মাসেল ওয়ার্ক হচ্ছে, কারণ মাসেলটা কন্টিনিউয়াসলি তার লেন্থ চেঞ্জ করতেছে, মানে বাড়াচ্ছে বা কমাচ্ছে, সো এখানে এনার্জি প্রোডাকশনের জন্য ওর খানিকটা অ্যানারোবিক দিকে যাওয়া লাগে। অথবা অ্যানারোবিক দিকে যদি নাও যায়, আমরা জানি যে রেসপিরেশন যখন থাকে আমাদের অক্সিজেন আর গ্লুকোজ মিলে কার্বন ডাইঅক্সাইড আর এটিপি হয়, তাই না? তো এখানে কার্বন ডাইঅক্সাইড আছে, এবং কার্বন ডাইঅক্সাইডের থেকেই ইনডাইরেক্টলি হাইড্রোজেন আয়নটা আসে। আর যদি অ্যানারোবিক হয়ে যায় তখন তো ল্যাকটেট প্রোডাকশন হওয়া শুরু হবে, এই তিনটারই যখন প্রোডাকশন হবে মাসেলের দ্বারা, তখন এগুলা লোকাল ভ্যাসোডাইলেটর ইফেক্ট আছে, অর্থাৎ ল্যাকটেট, কার্বন ডাইঅক্সাইড, H+ এগুলা লোকাল ভ্যাসোডাইলেটেশন করে। এই লোকাল ভ্যাসোডাইলেটেশনের ফলে আমাদের টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কমে যায়, কারণ কি, ভ্যাসোডাইলেশন যখন হবে তখন আমাদের ভেইন আর্টারি এগুলো রেডিয়াস গুলো কি হবে, বেড়ে যাবে। আর রেডিয়াসের সাথে আমাদের টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের কি সম্পর্ক, যে ব্লাড ভেসেলের রেডিয়াস যত বেশি হবে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স তত কম হবে। এবং এটা এমন ভাবে বলা আছে লতে যে R⁴ এর ইনভার্স, অর্থাৎ আপনার
টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স প্রপোর্শনাল টু 1/r⁴। এখানে আর হচ্ছে ওই ব্লাড ভেসেলের রেডিয়াসটা আর কি। বুঝতে পারছেন? জি ভাইয়া, ক্লিয়ার। ভাইয়া হুম আর একটা প্রশ্ন ছিল, এটা কনসেপশনের আসলে। হুম ওই যে আমরা যখন আপনি যখন ছবিতে দেখালেন ডাম্বেলটা প্রথমে আইসোটোনিকে আমরা মুভ করাচ্ছি, হুম তাই না? আবার হচ্ছে আইসোমেট্রিকেও ডাম্বেল আমরা হোল্ড করতেছি। তো হুম। যখন আইসোটোনিকে আমরা ডাম্বেলটা যখন মানে মুভ করানোর জন্য ধরছি, তখন কি মাসেলে বাইসেপস ট্রাইসেপসে কোনো টেনশন তৈরি হচ্ছে না, মাসেল টেনশন তৈরি হচ্ছে না এটা? আচ্ছা, ভাইয়া হ্যাঁ একটু। হ্যাঁ হ্যাঁ, না ভালো প্রশ্ন, আপনি খুবই ভালো প্রশ্ন করছেন। যখন আমি ওটা ধরলাম তখন কি টেনশন তৈরি হচ্ছে কিনা, আচ্ছা এখানে একটা কথা আছে, আপনার এটা মানে দুইটা অ্যান্সারই দিব আপনারা, শুনেন। একটা হচ্ছে যখন আপনি বাইসেপসটা হোল্ড করছেন হাত দিয়ে তখন টেনশন তৈরি হচ্ছে কিনা সেটা। আচ্ছা, যখন আপনি হোল্ড করতেছেন আপনি একটু দেখেন তো, আইসোটোনিকে কিন্তু মাসেল টেনশন জিরো না, আমি বলছি যে মাসেল টেনশনটা কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? জি মাসেল ভাইয়া। টেনশন তাহলে আপনি যখন এটা ধরবেন অবভিয়াসলি তখন একটা কনস্ট্যান্ট মানে তৈরি তো হবেই, ওইটাই জি। মেনটেন হবে পুরো এক্সারসাইজের টাইমটাতে, বাড়বে বা কমবে না, প্রথমে হুম, ধরার ফলে যতটা তৈরি হয়েছিল ততটা। এবং ওইটা জি। কিন্তু ওই ওয়েটের উপর ভ্যারি করবে, আপনি মনে করেন 1 কেজির একটা ডাম্বল নিলেন, তখন ইনিশিয়াল যে লোডটা তৈরি হলো বা টেনশনটা তৈরি হলো ওইটাই জি। পুরো আইসোটোনিক এক্সারসাইজ জুড়ে থাকবে। যদি বেশি ভারী নেন তাহলে বেশি হবে এইটা। আর ওই যে আপনারা আরেকটা কথা বলি এখানে, আমি যেটা এটা বলছিলাম যে কম্বিনেশন অফ আইসোমেট্রিক আইসোটোনিক, আপনি যখন আইসোটোনিক জি। জি। এক্সারসাইজটা করতেছেন তার মাঝে কি কখনো ধরা হুম। অবস্থায় পড়বে না বা সেরকম কি হবে না, এরকম তো না। কিন্তু আসলে আমাদের ম্যাক্সিমাম মুভমেন্টে জি। দুইটার কম্বিনেশন হয়ে যায়, বুঝছেন, পিওর একদম পাওয়া হুম। মুশকিল। জি ভাইয়া, থ্যাংক ইউ। জি। আচ্ছা, তো এটা আইসোমেট্রিকেরটা যেটা বলতেছিলাম যে এই ক্ষেত্রে কিন্তু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা বেড়ে যাচ্ছে, কারণ মাসেলের টেনশনটা যেহেতু কন্টিনিউয়াসলি বাড়তেছে, ব্লাড ভেসেলের উপর কম্প্রেশনটা বাড়তেছে, তো এই জন্য ডায়াস্টোলিক প্রেশারটা বেশি হবে। এবং হার্ট রেটের ক্ষেত্রে হার্ট রেট বাড়লেও যেহেতু স্ট্রোক ভলিউমটা কমে যাচ্ছে, স্ট্রোক ভলিউম কমার কারণ কি, মূলে আছে সেই টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাওয়া, যার ফলে ভেনাস রিটার্নটা কমে গেছে। তো ওভারঅল কার্ডিয়াক আউটপুটটা তেমন চেঞ্জ হচ্ছে না। এই চেঞ্জেস গুলা, আমরা একটু পরের ছবিটাও শেষ করি, এটা হচ্ছে ব্লাড প্রেশার চেঞ্জেস ইন আইসোমেট্রিক এক্সারসাইজ। এটাতে দেখেন সিস্টোলিক ব্লাড প্রেশারটা আস্তে আস্তে বাড়তেছে, ডায়াস্টোলিকটাও আস্তে আস্তে বাড়তেছে। সো এখানে কি পাস প্রেশারটা তেমন কোনো চেঞ্জ হচ্ছে না। এই জিনিসগুলো যে বুঝালাম এগুলো কিন্তু খুবই মানে অন্যান্য হায়ার লেভেলের ফিজিওলজি বই বা এগুলো কালেক্ট করা, কারণ আমার নিজের পার্সোনাল কথা বলি, এগুলোর থেকে প্রচুর প্রশ্ন আসে পার্ট 1-এ। তো আমার দেখা গেলো বুঝতে খুব সমস্যা হতো যে কোনটার ফলে কি হচ্ছে বা মানে আসলে কেন হচ্ছে, এটা না বুঝলে একটু ঝামেলা হয়। যেমন কার্ডিয়াক আউটপুটটা আমি এমনি মুখস্থ করতেই পারি, হ্যাঁ আইসোমেট্রিক এক্সারসাইজে কার্ডিয়াক আউটপুট চেঞ্জ হয় না, কিন্তু আসলে কেন, মানে এটা তো একটা এক্সারসাইজ, এক্সারসাইজ হলে তো কার্ডিয়াক আউটপুট বাড়ারই কথা, তাই না? তো এরকম কেন হবে? তো এইগুলো আমি চেষ্টা করছি খুব মানে বড় বড় বই থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করে বা কিছু ইন্টারনেটের সোর্সও ইউজ করছি আমি, ওগুলা করে আলটিমেটলি এরকম একটা ফ্লো চার্ট বানাইছি আপনাদের জন্য। তো অ্যাট এ গ্লান্স আমরা এটা একটু দেখি যে আমাদের ওভারঅল পুরো এতক্ষণ ধরে যা বুঝালাম পরীক্ষার জন্য, ওগুলো বুঝবেন আলটিমেটলি পরীক্ষায়, এটা চারটা পড়লেই হয়ে যাবে আপনার, যে কোন দুইটা সেম থাকতে চেঞ্জ হচ্ছে। দেখেন আইসোটোনিক আর আইসোমেট্রিক দুইটাতেই হার্ট রেট, সিস্টোলিক ব্লাড প্রেশার দুইটাতেই বাড়তেছে, এছাড়া অন্য কোনো চেঞ্জই দুইটাতে সেম না। যেগুলো বেগুনি কালার আছে তার মানে দুইটাতে চেঞ্জ সেম হচ্ছে না, আলাদা আলাদা চেঞ্জ হচ্ছে। আইসোটোনিকে কার্ডিয়াক আউটপুট বাড়তেছে, আইসোমেট্রিকের নো চেঞ্জ। তারপর স্ট্রোক ভলিউম এটাতে বাড়তেছে, আইসোমেট্রিকে কমতেছে। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের কথা বলছি যে একটাতে বাড়ে একটাতে কমে। ব্লাড ফ্লো টু দা মাসেল, এটা একটু বোঝার আছে যে ব্লাড ফ্লো টু দা মাসেল, ওই কথার মধ্যে আমি এটা আনি নাই মেকানিজমে। সেটা হচ্ছে দেখেন এটা আলাদা কিছুই না, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যেটাতে কমবে সেটাতে মাসেলে ব্লাড ফ্লোটা বাড়বে, আর টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যেটাতে বাড়বে সেটাতে মাসেলে ব্লাড ফ্লোটা কমে যাবে। অর্থাৎ এখান থেকে দেখেন ক্লিনিক্যাল নলেজটা কিভাবে কাজে লাগে। কারো যদি কোনো বডি পার্ট ইসকেমিক থাকে, অর্থাৎ তার ওখানে ব্লাড ভেসেল গুলো একটু ঝামেলা আছে, আগে থেকে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে আছে, আপনি তারা আইসোমেট্রিক এক্সারসাইজ দিলেন, তাইলে তার ওই মাসেল গুলোতে ব্লাড ফ্লো কমে যাবে না, কারণ টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাবে। তো এই চেষ্টা কিন্তু ভালো হলো না, তাহলে আইসোমেট্রিক এক্সারসাইজটা দিব কোন মাসেলে, সেই মাসেলের কিন্তু ইসকেমিয়া থাকা যাবে না, থাকলে কিন্তু আরো ডিটেরিয়রেট করবে, খারাপ হবে অবস্থা আগে আরো। সো ডায়াস্টোলিকেরটাও ইম্পর্টেন্ট, আমি যেগুলো স্টার দিছি এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে কার্ডিয়াক আউটপুট, সিস্টোলিক আর ডায়াস্টোলিক প্রেশার আর পালস প্রেশারটা, প্রেশার তিনটা একসাথে পড়লে আসলে হয়ে যায়, আর কার্ডিয়াক আউটপুটটা আলাদা করে একটু মনে রাখলে। এইটা চারটা প্রশ্ন পাবেনই, গ্যারান্টি। আচ্ছা, এরপর আসি আদার টাইপস অফ থেরাপিউটিক এক্সারসাইজ।
এটা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ রিল্যাক্সেশন লিম্বারিং আপ। তো আমরা মেন টাইপটা পড়ে ফেলছি যে হ্যাঁ আমাদের এক্সারসাইজের যে আইসোমেট্রিক, আইসোকাইনেটিক, আইসোটোনিক, তো মেজর টাইপগুলো আমাদের পড়া শেষ। এ বাদে কিছু আর ক্লাসিফিকেশন আছে কিনা? আছে। অ্যাক্টিভ, প্যাসিভ, রিল্যাক্সেশন, লিম্বারিং আপ। অ্যাক্টিভের আবার অনেক টাইপ আছে, আসেন এগুলো আলোচনায় আসি। সো অ্যাক্টিভ এক্সারসাইজ দেখেন, প্রথমে আছে অ্যাক্টিভ অ্যাসিস্টেড, নাম দেখেই আপনারা পারবেন। এখানে পেশেন্ট অ্যাক্টিভ থাকবে, সাথে অ্যাসিস্টও করা হবে পেশেন্টকে, অর্থাৎ পেশেন্ট একটা বডি মুভমেন্ট করতেছে, সেটা পেশেন্ট পার্টলি করতেছে, পার্টলি থেরাপিস্ট করে দিচ্ছে। যেমন সোজা হয়ে দাঁড়ানোর ক্ষেত্রে ধরেন একটা পেশেন্ট স্ট্রোক করছিল, এখন সোজা হয়ে দাঁড়াচ্ছে, পেশেন্ট নিজেও খানিকটা ইফোর্ট দিচ্ছে, থেরাপিস্টও খানিকটা ধরে ধরে তাকে দাঁড় করাচ্ছে, তো এটা অ্যাক্টিভ অ্যাসিস্টেড। অ্যাক্টিভ রেজিস্টেড কোনটা? এটা হচ্ছে পেশেন্ট ফুল ইফোর্টটা দিবে এবং একটা ফিক্সড রেজিস্ট্যান্সের এগেইনস্টে, যেটা আমরা মাসেল পাওয়ার এটা চেস্ট করার সময় প্রায় বলি না, রোগীর পার উপর হাত দিয়ে যে আপনি আমার হাতের, আমি চাপ দিচ্ছি, আপনি অপোজিট দিক থেকে চাপ দিয়ে আমার হাতে প্রেসার দেন, তো এইটা। তবে রেজিস্ট্যান্সটা হবে ফিক্সড, অর্থাৎ এক্ষেত্রে আমরা পেশেন্টের পাওয়ারটা আস্তে আস্তে ফিরায় আনার চেষ্টা করতেছি, সে একটু বেশি বেশি রেজিস্ট্যান্সের এগেইনস্টে প্রেসার দিয়ে, ইফোর্ট দিয়ে। প্রোগ্রেসিভ রেজিস্ট্যান্ট কোনটা? এটা হচ্ছে ফুললি পেশেন্টই দিবে আগেরটার মতোই, অ্যাক্টিভ রেজিস্ট্যান্সের মতোই, কিন্তু এখানে রেজিস্ট্যান্সটা ফিক্স থাকবে না, আস্তে আস্তে বাড়াবো। প্রথম দিকে অল্প রেজিস্ট্যান্স দিব, পেশেন্ট যখন ধীরে ধীরে ওটা ওভারকাম করে যাবে, আমি রেজিস্ট্যান্সের পরিমাণটা আস্তে আস্তে বাড়াবো। আর আইসোমেট্রিকটাও অ্যাক্টিভ এক্সারসাইজের মধ্যে পড়বে, এটা হচ্ছে আপনার জাস্ট পোস্চার অ্যান্ড ব্যালেন্স মেনটেনের জন্য, সোজা হয়ে অনেকক্ষণ দাঁড়ায় থাকা, এক পার উপর ভর করে দাঁড়ায় থাকা, অর্থাৎ জাস্ট মেনটেন করবে তার ব্যালেন্স পোস্চার, যেটা আইসোমেট্রিকের কাজ। প্যাসিভে কি? প্যাসিভে হচ্ছে ফুল রেঞ্জ অফ মোশনটা থেরাপিস্ট বা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে করা হবে, অর্থাৎ এখানে পেশেন্ট ফুললি ডেবিলিটেটেড, সে নড়াচড়া করতে পারে না বা হাত টোটালি মুভ করতে পারে না, এখানে থেরাপিস্ট তার মুভমেন্টটা করিয়ে দিবে, অথবা কোনো ইনস্ট্রুমেন্টের মাধ্যমে সেটা হবে। নো ইফোর্ট ফ্রম দ্য পেশেন্ট, ইউজফুল ফর ফুললি ডেবিলিটেটেড পেশেন্টস। রিল্যাক্সেশন এক্সারসাইজ কোনটা? এটা হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে পেশেন্টের মাসেল গুলো যখন হাইপারটনিক অবস্থা থাকে রিল্যাক্সেশনের জন্য ইউজ করা হয়। এটার এই যে এই পয়েন্টটা মনে রাখা লাগবে যে ডান ইন এ কোয়াইট সেমি ডার্কেন্ড রুম, পুরোপুরি না, হালকা অন্ধকার থাকবে, এরকম একটা শান্ত রুমে হবে। পেশেন্টকে বেডের উপর একদম কমফোর্টেবল, তার যেটা পজিশন ফিল করে সেভাবে শুয়ে থাকবে সোজা, এবং মাউথ দিয়ে ব্রিথিং করবে, নোজের বদলে সে চেষ্টা করবে মুখ দিয়ে ব্রিথিং করার, এবং আস্তে আস্তে রিল্যাক্স হওয়া। এবং সে তার বডির যে যে জয়েন্টে ঝামেলা বা যেগুলো আছে ওভারঅল টোটালি মাসেল গুলা, এগুলা সে আস্তে আস্তে ফ্লেকশন করবে, আস্তে আস্তে রিল্যাক্সেশন করবে, যেন সে ফ্লেকশন করার সময় তার টাইটনেসটা ফিল করতে পারে, রিল্যাক্স করার সময় তার রিল্যাক্সেশনটা সে ফিল করতে পারে। ভাইয়া প্যাসিভ এক্সারসাইজটা যদি আরেকবার বলতেন একটু। হ্যাঁ, প্যাসিভ এক্সারসাইজ হচ্ছে দেখেন ফুল রেঞ্জ অফ মোশন ক্যারিড বাই থেরাপিস্ট অর ইনস্ট্রুমেন্ট। মনে করেন একজনের স্ট্রোকের ফলে তার ডান পাটা টোটালি সে নাড়াচাড়া করতে পারে না, তো এই ক্ষেত্রে দেখা যাবে পেশেন্টের ডান পাতে তার পাওয়ার জিরো, আমরা যে মাসেলের পাওয়ার মেজারমেন্ট করি বিভিন্ন এই যে নিউরোলজিক্যাল এক্সামিনেশনের মধ্যে, টোটালি জিরো, সে নাড়তেও পারে না, আঙ্গুলও নাড়তে পারে না। তো একজন থেরাপিস্ট কি করলো, প্রতিদিন এসে তার নি জয়েন্টটা হাঁটুর এখান থেকে দেখা গেল একবার মানে 10 বার করে ভাঁজ করে দিচ্ছে, আবার সোজা টান টান করে দিচ্ছে, ভাঁজ করে দিচ্ছে, আবার সোজা টান টান করে দিচ্ছে। তো এই কাজটা করার ফলে কি হচ্ছে, তার ওই মাসেল গুলো বসে থাকতেছে না। আমাদের মাসেল কিন্তু যখন অ্যাক্টিভিটির মধ্যে না থাকে তখন কিন্তু অ্যাট্রফি হয়ে যায়। সো এই স্ট্রোকের পেশেন্টটা যে পাটা, ডান পাটা টোটালি নাড়তে পারতেছে না, একজন থেরাপিস্ট প্রতিদিন তার 10 বার বা 20 বার একটা নির্দিষ্ট পরিমাণে তার ওই জয়েন্টের মুভমেন্টটা বাইরে থেকে, মানে সে নিজে হাত দিয়ে করাই দিতেছে, পেশেন্টের কিন্তু কোনো ইফোর্টই নাই এখানে, কারণ পেশেন্টের কোনো মানে মাসেল পাওয়ারই নাই। তো এখানে আমরা থেরাপিস্ট দিয়েই করা হয় ম্যাক্সিমাম, বাইরের দেশে বা অন্যান্য জায়গায় অনেক ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়, ইনস্ট্রুমেন্ট দিলে ইনস্ট্রুমেন্টটা মুভ করে, সাথে পেশেন্টের ওই জয়েন্টের মাসেলের মুভমেন্টটা হয়ে যায়। তো এটাতে দেখা যায় আমরা আলটিমেটলি তো টার্গেট কি, পেশেন্টের রিহ্যাবিলিটেশন করা। তো এখন তার পাওয়ার জিরো, আস্তে আস্তে তো পাওয়ার রিগেইন করবে, এর মাঝখানে যাতে মাসেল অ্যাট্রফি হয়ে অবস্থা আরো খারাপ না হয়ে যায়, এই জন্য এই প্যাসিভ এক্সারসাইজটা। ঠিক আছে আপু, বুঝতে পারছেন যিনি প্রশ্ন জি, করছিলেন? জি। আচ্ছা, এটা ওই যে বাসা বাড়িতেও প্রায় করে, অনেকে দেখেন না স্ট্রোকের পেশেন্টদের উঠায় উঠায় বসায়, একটু বাইরে নিয়ে যায়, এইগুলো আর কি। আচ্ছা, লিম্বারিং আপ এক্সারসাইজ এটা কি? এটা একটু নতুন টার্ম আপনার জন্য, লিম্বারিং আপ। এটা হচ্ছে প্রথমে একটা হট শাওয়ার নিতে হয়। আচ্ছা, কারণ একদম গরম পানি দিয়ে গোসল করবে, হালকা গরম পানি দিয়ে। এতে হবে কি, বডির মাসেল বা টেন্ডন বা অন্যান্য যেগুলো আছে এগুলো একটু লুজ হয়ে যাবে, কারণ হিটের ফলে ওগুলো স্ট্রেচ হয়, স্ট্রেচ হয়ে একটু লুজ হয়, স্টিফনেস কমে।
এবং এরপর সে ওভারঅল বডির একটা জেনারেলাইজ মুভমেন্ট করবে তার ডেইলি অ্যাক্টিভিটিতে যাওয়ার আগে। এটার পারপোজ কি এটা পড়া লাগবে। টু ইজ পেইনফুল স্টিফনেস অফ জয়েন্টস ডিউ টু রিউমাটোলজিক্যাল কন্ডিশনস। অনেক রিউমাটোলজিক্যাল কন্ডিশন থাকে যার ফলে দেখা যায় যে আমাদের বডির জয়েন্ট গুলো স্টিফ হয়ে গেছে এবং নাড়াইতে গেলে খুব পেইন হচ্ছে, তাহলে একটু গরম পানি দিয়ে গোসল করে আসলে প্রথমত একটু পেইনও কমে, জয়েন্ট গুলো একটু লুজও হয়। এরপর আস্তে আস্তে সে সেগুলো নাড়াচাড়া করে বডির ওই স্টিফনেসটা কাটায় উঠবে। এটাকে বলে লিম্বারিং আপ এক্সারসাইজ। এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট টার্মটা জেনে রাখা। এখানে আছে গোল অফ থেরাপিউটিক এক্সারসাইজ। কি কি গোল? এনাবল অ্যাম্বুলেশন, অর্থাৎ পেশেন্ট যাতে হাঁটা চলা করতে পারে। রিলিজ কন্ট্রাক্টেড মাসেল টেন্ডন ফাসা, ওই যে বললাম স্টিফনেস যাতে দূর হয়। মোবিলাইজ জয়েন্টস গুলো যাতে মোবিলাইজেশন ঘটে। সার্কুলেশন যাতে ভালো হয়। রেসপিরেটরি ক্যাপাসিটি যাতে ইমপ্রুভ হয়। কোঅর্ডিনেশন আছে, অনেকে আছে হাত পা কোঅর্ডিনেশন থাকে না, যেটা সেরেবেলার ডিসঅর্ডার গুলোতে বেশি দেখা যায়, ওগুলো আস্তে আস্তে ডেভেলপ করে। রিজিডিটি কমে, ব্যালেন্স বাড়ে। এগুলো জাস্ট নর্মাল কিছু কথা। আচ্ছা, এক্সারসাইজ বেসড অন মেটাবলিজম, আমি বলছিলাম যে অনেকগুলো আছে ক্লাসিফিকেশন। প্রথমটা খুব ইম্পর্টেন্ট ছিল, আইসোটোনিক আইসোমেট্রিক। নেক্সট যদি ইম্পর্টেন্ট বলতে হয় তাহলে এটা মেটাবলিজমের উপর ডিপেন্ড করে এটার ক্লাসিফিকেশনটা কিভাবে হবে। একটা হচ্ছে অ্যারোবিক আর অ্যানারোবিক। এই বিষয়ে ডিটেলস বা একটু মানে ওভারল্যাপ হিসেবে আপনারা স্পোর্টস ফিজিওলজি যেটা আছে ওই টপিকে পাবেন গাইটনের, ওটা আলাদা ক্লাস হবে পরে। তো আমরা অ্যানারোবিক এক্সারসাইজ আসি। অ্যানারোবিক অ্যানারোবিক কথাটার মানে বোঝা যাচ্ছে এটা বাতাস ছাড়া হবে, অর্থাৎ অক্সিজেন ছাড়া, এয়ার ছাড়া, অর্থাৎ উইদাউট অক্সিজেন। তো এখানে আমাদের কিছু বেসিক কনসেপ্ট হালকা থাকা জরুরি স্পোর্টস মেডিসিন বা এই যে ফিজিওলজিটা থেকে। সেটা হচ্ছে আমাদের মাসেলের মেটাবলিজম সিস্টেম কয়টা, মানে আমাদের মাসেলের তো এনার্জি লাগে কন্ট্রাকশনের জন্য। তো এটা সিস্টেম কয়টা, এটা কি আপনারা কেউ বলতে পারবেন যে কয়টা সোর্স থেকে এনার্জি পাইছে, কয়টা মেটাবলিজম সিস্টেম আছে? যে কেউ? আচ্ছা, সমস্যা নেই, আমি এমনি বলতেছি। আপনার আপনারা যেটা জানেন হয়তো, অথবা আগে যদি পড়া থাকে কারো, বা একটু রিক্যাপিচুলেট করে নেন। এটা হচ্ছে আমাদের টোটাল তিনটা সিস্টেম থেকে এনার্জিটা সে পায়। টোটাল তিনটা সিস্টেম থাকে। তো আমাদের প্রথম দিকে আমাদের বডিতে কিছু এটিপি অলরেডি রিজার্ভ থাকে। সো ওই এটিপি গুলো ইউজ হবে যখন মাসেল কন্ট্রাকশন হচ্ছে। ওই এটিপি হয়ে গেলে এরপরে আমাদের দেখা যায় গ্লুকোজ তো সাপ্লাই আনলিমিটেড আছে আমাদের মাসেলে, বাট অক্সিজেন পর্যাপ্ত পরিমাণ আসতে পারতেছে না, কারণ আমরা মাসেল মুভমেন্ট করেই যাচ্ছি। তো তখন কিছুটা অ্যানারোবিক সিস্টেমেও এনার্জি প্রোডাকশন শুরু করে। তো অ্যানারোবিক আছে দুইটা, আর অ্যারোবিক আছে একটাই, টোটাল তিনটা। তো আমাদের যে অ্যানারোবিক সিস্টেম হয় ওইটা আপনারা জানেন, ওই যে ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হয় যেটাতে, ওইটাই যে অক্সিজেনের অভাবে যে মেটাবলিজম সিস্টেমটা হবে। তো অ্যানারোবিক এক্সারসাইজটা খুবই অল্প সময়ের জন্য এবং খুবই ফাস্ট মুভমেন্টের জন্য ইউজ হয়, অর্থাৎ ডিউরেশন শর্ট পিরিয়ড অফ টাইম। জি, তো ডিউরেশনটা হবে শর্ট পিরিয়ড অফ টাইম, কিন্তু ইন্টেন্সিটি হবে খুবই হাই। অর্থাৎ মনে করেন এমন কোনো অ্যাক্টিভিটি যেটাতে আপনি অল্প সময়ের জন্য খুবই হাই ইন্টেন্সিটি দিচ্ছেন। মনে করেন খুব জোরে হঠাৎ করে দৌড় দিলেন আপনি, অথবা আপনি হঠাৎ করে অনেক ওয়েট লিফটিং করলেন। ওয়েট লিফটিং এগুলো তো খুব বেশি সময় ধরে হয় না, জাস্ট অল্প সময়ের জন্য উপরে তুলে আবার নামাই ফেলে। তো খুবই হাই ইন্টেন্সিটি কিন্তু শর্ট ডিউরেশন অফ টাইম, এটার জন্য যে এক্সারসাইজ এটা হচ্ছে অ্যানারোবিক এক্সারসাইজ। কারণ এইটা যে দুইটা সিস্টেম ইউজ করে আমাদের তিনটার ভিতর, ওই দুইটাই অ্যানারোবিক সিস্টেম। একটা হচ্ছে ফসফাজেন সিস্টেম আর একটা হচ্ছে গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড সিস্টেম। তো ফসফাজেনটা হচ্ছে যেটা বলছিলাম, আমাদের অলরেডি যে এটিপি থাকে মাসেল ক্রিয়েটিনের ওখানে কিছু থাকে, বা এটিপি যেগুলো রিজার্ভ থাকে সেগুলো ইউজ করে। আর গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড সিস্টেম হচ্ছে আমাদের যে অ্যানারোবিক রেসপিরেশন হয়, গ্লাইকোজেন থেকে ল্যাকটিক গ্লুকোজ হয়, গ্লুকোজ থেকে ল্যাকটিক অ্যাসিড হয়, ওই সিস্টেমটা ইউজ করে। অর্থাৎ এখানে অক্সিজেন দ্বারা ফুললি বার্ন আউট হইতে পারে না গ্লুকোজটা। ফুল বার্ন হইলে তো কার্বন ডাইঅক্সাইড আর এটিপি হইতো, এখানে ল্যাকটিক অ্যাসিড আর এটিপি হয়। তো এটা যেহেতু খুব ফাস্ট মুভমেন্টের জন্য ইউজ হয়, এখানে যে মাসেল ফাইবার গুলো প্রাইমারিলি ইনভলভ থাকে সেটা হচ্ছে ফাস্ট টুইচ মাসেল ফাইবার। এই মাসেল ফাইবার সম্বন্ধে এগেইন আপনারা ওই গাইটন থেকে পরে অন্য ক্লাসে জানতে পারবেন। তো এই টাইপের এক্সারসাইজ গুলোর পারপোজ কি এটা লাগবে, যে আমাদের অ্যানারোবিক এক্সারসাইজ যেগুলো আমরা হঠাৎ সাডেন শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য হাই ইন্টেন্সিটির জন্য ইউজ করতেছি, এটার পারপোজ কি? এটার পারপোজ হচ্ছে মাসেল বাল্ক বাড়ানো, মাসেল পাওয়ার বাড়ানো।
তো এক্সাম্পল গুলো সেরকমই হবে। দেখেন 100 মিটার ড্যাশ, তার মানে খুব অল্প সময়ের জন্য, যে উসাইন উসাইন বোল্ট যেভাবে দৌড়ায়, তো খুব অল্প সময়ের জন্য হাই ইন্টেন্সিটিতে দৌড়াইতে হবে। ওয়েট লিফটিং, জাম্পিং, ডাইভিং, অর্থাৎ ডিউরেশন গুলো এখানে খুব শর্ট থাকবে। সাডেন, শর্ট পিরিয়ড অফ টাইম, হাই ইন্টেন্সিটি বার্স্ট অফ এনার্জি, যখন প্রোডাকশন মানে এটা প্রয়োজন হয়, তখনই হচ্ছে এই দুইটা সিস্টেম ইনভলভ হয় আমাদের। এবং এই দুইটা সিস্টেম যেহেতু অক্সিজেন ছাড়া কাজ করে, এই জন্য এদের অ্যানারোবিক সিস্টেম বলে। আর এই এক্সারসাইজটারই তাই নাম দিয়ে দিছে অ্যানারোবিক এক্সারসাইজ। এগুলো সবই মেটাবলিজমের উপর ভিত্তি করে নামকরণ আর কি। যে অ্যানারোবিক এক্সারসাইজ কখন হবে আমাদের? সাডেন, শর্ট পিরিয়ড অফ টাইম, হাই ইন্টেন্সিটির জন্য। তো এক্সাম্পল গুলো খুবই শর্ট টাইমে, ধরেন জাম্পিং, ডাইভিং, খুবই লং টার্ম কোনো কিছু না। অ্যারোবিক দেখলে আরো ক্লিয়ার হবে আপনাদের এটা। দেখেন অ্যারোবিকে দেখেন লঙ্গার পিরিয়ড অফ টাইম, অর্থাৎ এখানে টাইম পিরিয়ডটা খুবই লং থাকবে, ইন্টেন্সিটি খুবই লো থাকবে। অর্থাৎ আপনি যদি আস্তে আস্তে জগিং করেন তাহলে দেখেন আপনি অনেকক্ষণ দৌড়াইতে পারবেন। অর্থাৎ একটা ইন্টেন্সিটিটা লো হবে কিন্তু ডিউরেশনটা লং হবে। আর এর মেটাবলিক সিস্টেমটা হবে অ্যারোবিক সিস্টেম, 3 নাম্বারটা। অর্থাৎ অক্সিজেন দ্বারা ফুললি বার্ন আউট করবে গ্লুকোজটাকে। মাসেল ফাইবার এখানে যেগুলো ইনভলভ সেটা হচ্ছে স্লো টুইচ, ওইটাতে ছিল ফাস্ট টুইচ, এটাতে স্লো টুইচ। আর ওইটার পারপোজ ছিল কি আমাদের, দেখেন মাসেল বাল্ক, মাসেল পাওয়ার বাড়ানো। এটার পারপোজ হচ্ছে ইনডিউরেন্স বাড়ানো, অর্থাৎ আমি অল্প অল্প করে খুব অনেকক্ষণ ধরে দৌড়াচ্ছি, আমার বডির ওভারঅল ইনডিউরেন্সটা বাড়তেছে, কার্ডিওভাস্কুলার ইফিকাসি বাড়তেছে। একসাথে হঠাৎ করে করলেও এটা কার্ডিওভাস্কুলার ইফিকাসি, ইনডিউরেন্স বাড়ে না। ওই ক্ষেত্রে আমাদের মাসেলের উপর যেহেতু খুব হাইপার স্ট্রেস পড়ে, মাসেল বাল্কটা বাড়ে, যেটা অ্যানারোবিকে হয়। তো এর এক্সাম্পল গুলো দেখেন অনেক লম্বা সময়ের জিনিস। 10,000 মিটার স্কেটিং, ক্রস কান্ট্রি স্কিং, জগিং, ম্যারাথন রান। ম্যারাথনে কিন্তু খুব জোরে দৌড়ায় না, আস্তে আস্তে অনেকক্ষণ ধরে দৌড়াইতে হয় এটা। তো এগুলো ইনডিউরেন্স বাড়ায়, কার্ডিওভাস্কুলার ইফিকাসি বাড়ায়। এই যে এইবার আমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট খুব টপিক, এই পুরো টপিকের আমরা যেগুলো আলোচনা করলাম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল আইসোটোনিক আইসোমেট্রিক একটা। নেক্সট হচ্ছে আপনার এইটা অ্যারোবিক যে এক্সারসাইজ। অ্যানারোবিকটা সহজ, ওটা ধরেন আমাদের আগে থেকেই পড়া যে অল্প সময় এক্সারসাইজ করলে কি হয়। কিন্তু অ্যারোবিক যেটা সিস্টেম, স্বল্প ইন্টেন্সিটিতে লং টাইমে, তো আমাদের এই এক্সারসাইজে বডিতে কি কি ইফেক্ট ঘটে, চেঞ্জ ঘটে সেগুলা। তো মাসকুলার স্কেলেটাল সিস্টেমে দেখেন প্রথম কথা, যেহেতু আপনি অল্প অল্প করে অনেকক্ষণ ধরে দৌড়াচ্ছেন, ইনডিউরেন্স বাড়তেছে, আপনার বডির অক্সিজেন নেওয়ার ক্যাপাবিলিটি বাড়তেছে, অক্সিজেনকে ইউটিলাইজ করার ক্যাপাসিটিও বাড়তেছে। এবং অক্সিজেন ইউটিলাইজ করার ক্যাপাসিটি বাড়াইতে গেলে কি করতে হবে? আপনার যে ইনভলভ মাসেল গুলো আছে সেখানে ব্লাড সাপ্লাইটা বাড়াইতে হবে, অর্থাৎ ক্যাপিলারি ডেনসিটি বাড়বে। অর্থাৎ আপনার মাসেলের ব্লাড সাপ্লাই বাড়লো কেন? কারণ প্রয়োজন পড়লে যাতে বেশি বেশি ব্লাডের মাধ্যমে অক্সিজেন, গ্লুকোজ এগুলো সাপ্লাই দিতে পারে আপনাকে। অর্থাৎ আপনার বডিকে আরো বেশি ফিট করে দিচ্ছে লং টার্ম কোনো ইফেক্টের জন্য। সো এইগুলো এবং অক্সিডেশন বাড়ানোর জন্য অক্সিডেটিভ এনজাইমের ক্যাপাসিটিও বেড়ে যাবে। আচ্ছা, কমবে কি তাহলে? প্রথমত অস্টিওপোরোসিসটা কমে যাবে, যেহেতু আমাদের বডির উপরে এই ইফেক্টের জন্য মেটাবলিজমটা ভালো হয়, ক্যালসিয়াম ইউটিলাইজেশন হয়, সো অস্টিওপোরোসিস কমে। ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন অ্যাট VO2 ম্যাক্স। VO2 ম্যাক্স কি? VO2 ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম অক্সিজেনে আপনি কতটুকু ভেন্টিলেশন করতে পারবেন, বা ভেন্টিলেশন ক্যাপাসিটি, আপনার রেসপিরেটরি ক্যাপাসিটি। তো অক্সিজেন আপনাকে যত বেশি দেওয়া হবে, আপনি কি তত বেশি রেসপিরেশনে সেই অক্সিজেনটা ইউজ করতে পারবেন? ধরেন একজন অ্যারোবিক এক্সারসাইজ করে নাই, তাকে আপনি 1 লিটার অক্সিজেন দিলেন প্রতি মিনিটে, সে 1 লিটার অক্সিজেন ইউজ করে এনার্জি প্রোডাকশন করতে পারে। তাহলে 2 লিটার দিলেন, 2 লিটার দিলেও সে করতে পারে। 3 লিটার দিলেন, 3 লিটার দিলে আর পারতেছে না। 4 লিটার দিলেন আর পারতেছে না কেন? আপনি যত বেশি দিবেন ততই তো বেশি হওয়ার কথা। কিন্তু তার তো একটা ক্যাপাসিটি আছে, ওর চেয়ে বেশিও পারে না, তার যে ফ্যাক্টরি আছে বডিতে, তার বডি ওইভাবে অ্যাডাপ্টেড না যে আপনি অত বেশি অক্সিজেন দিলে পুরো অক্সিজেনটাই একদম ইউজ করে ফেলবো, সেটাও পারে না। তো অক্সিজেন বেশি দিলেও দেখা যায় সে আর অক্সিজেন ইউজ করে এনার্জি প্রোডাকশন করতে পারে না। এই জন্য সে অ্যানারোবিক সিস্টেমে যে ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন শুরু করে। কিন্তু যখন একজন অ্যারোবিক এক্সারসাইজ করবে, তার ওই অক্সিজেন ইউটিলাইজেশন ক্যাপাসিটি কি বেড়ে যাবে। অক্সিজেনটা যেহেতু সে এখন বেশি বেশি ইউটিলাইজ করতে পারে, এখন আপনি 3 লিটার দিলেও সে 3 লিটার ইউজ করতে পারবে, 4 লিটার দিলে 4 লিটার ইউজ করতে পারবে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু ল্যাকটিক অ্যাসিডের প্রোডাকশনটা তার শরীরে কম হবে। এটা কি বুঝতে পারছেন আপনারা? যে কোনো একজন একটু রেসপন্ড করেন। ভাইয়া আরেকবার বলেন। আচ্ছা, ধরেন আহ আমাদের বডির তো অক্সিজেন ক্যারিং একটা ক্যাপাসিটি আছে। আপনাকে ধরেন মাস্কের মাধ্যমে 2 লিটার অক্সিজেন দিলাম পার মিনিট। তো আপনি যখন দৌড়াচ্ছেন আপনার ওই 2 লিটার অক্সিজেন মাসেল সেটাকে এনার্জিতে কনভার্ট করে দিচ্ছে, কারণ এনার্জির জন্য গ্লুকোজ লাগে আর অক্সিজেন লাগে। তো
তো ও 2 লিটার অক্সিজেন থেকে এনার্জি প্রোডাকশন করতেছে, বার্ন আউট করতেছে, ভালো কথা। এবার আমি বললাম আপনি আরো জোরে দৌড়ান, আমি অক্সিজেন সাপ্লাই বাড়াই দিচ্ছি। তো অক্সিজেন আমি দেখা গেল বাড়াই 2 থেকে 4 করে দিলাম। কিন্তু আপনার দৌড়ানোর ক্ষেত্রে এখানে দেখা গেল আপনার যে মাসেলে ব্লাড সাপ্লাইটা যা আছে, আপনার অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি ব্লাডের, বা ওভারঅল এক কথায় আপনার বডির যে এনার্জি ইউটিলাইজেশন ক্যাপাসিটি, এনার্জি প্রোডাকশন ক্যাপাসিটি, ওইটা তো ফিক্সড। ওইটা দেখা যায় 3 লিটারের বেশি আর যতই অক্সিজেন দিই সেটা কাজ করবে না। যেমন একজন খেতে গেল দাওয়াতে, তারে কি 4 প্লেট দিলে 4 প্লেট খাইতে পারবে না? সে 1 প্লেটই খাইতে পারবে। খাবার বেশি দিলেই যে সে বেশি খাবে, পারতেছে না, কারণ তার ক্যাপাসিটি তো নাই। তো এইটা হচ্ছে আমাদের নর্মাল একজনের, ধরেন 3 লিটারের বেশি সে অক্সিজেন ইউজ করতে পারে না। তাহলে 3 লিটারের বেশি যদি এনার্জির দরকার হয়, 3 লিটার অক্সিজেন ইউজ করে সে যে এনার্জি প্রোডাকশন করে, তাতে সে যে কাজ করতে পারে আপনার তার চেয়ে বেশি কাজ করাইতে হবে তারে। তো আপনি সেই মাসেলটা আরো বেশি বেশি কাজ করাচ্ছেন, কিন্তু ওই মাসেল তো অক্সিজেন থেকে আর এনার্জি প্রোডাকশন করার মতো ক্যাপাসিটি তার নাই। তখন সে অ্যানারোবিক সিস্টেম ইউজ করা শুরু করে। তো তখন যেটা হয়, ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হয়। তো আপনার কাছে এরকম মনে হতে পারে এই লোকটারে তো আমি আনলিমিটেড অক্সিজেন দিচ্ছিলাম, এই মাসেলে তো আমি আনলিমিটেড অক্সিজেন সাপ্লাই দিচ্ছি, 4 দিছি, তার 5 লাগলে 5 লিটার দিব, 6 লিটার দিব, যত লাগে তত দিব, কিন্তু সে এখন অ্যানারোবিক কেন করতেছে? কারণ তার, আপনি দিলেই তো হবে না, ওই মাসেলের অক্সিজেন ইউজ করে এনার্জি প্রোডাকশন করার ক্ষমতা তো লিমিটেড। তো কারো যদি এই ক্ষমতাটা আমি বাড়াইতে চাই, তাহলে আমি অ্যারোবিক এক্সারসাইজ করাবো। এতে কি হবে দেখেন, অ্যারোবিক এক্সারসাইজে ধীরে ধীরে তার মাসেলে ব্লাড সাপ্লাইটা বাড়ছে, ওই যে ক্যাপিলারি ডেনসিটি দেখেন বাড়ছে, অক্সিজেটিভ এনজাইম অর্থাৎ যে এনজাইম গুলো আছে রেসপিরেশনের ওগুলা বাড়ছে, অক্সিজেন ইউটিলাইজেশন করার ওভারঅল পাওয়ারটা বাড়ছে। এইটারই এক কথায় বলে যে ইন্ডিউরেন্স, তার মানে তার ইন্ডিউরেন্স বাড়ছে, সে সহজে টায়ার্ড হয় না, কারণ সে অনেক বেশি অক্সিজেন ইউজ করতে পারে। তো এখন দেখবেন আপনি 4 লিটার দিলে সে 4 লিটার অক্সিজেন ইউজ করতে পারতেছে, কারণ তার আপনি অ্যারোবিক এক্সারসাইজ করায় ওইটাতে অভ্যস্ত করছেন। যে লোক আগে দাওয়াতে 1 প্লেটের বেশি খাইতে পারতো না, তারে প্রথম দিন 1 প্লেটের পরে 1 চামচ বেশি খাওয়াইছেন, দ্বিতীয় দিন 1 প্লেটের পরে 2 চামচ বেশি খাওয়াইছেন, এইভাবে অনেকদিন খাওয়াইতে খাওয়াইতে তার পেটের আপনি ডিস্টেনশন করাই ফেলছেন। সে এখন দাওয়াতে গেলে দুই দুই প্লেট খাইতে পারে আরামসে, কারণ তার ক্যাপাসিটিটা আসছে। তার মানে অ্যারোবিক এক্সারসাইজের মাধ্যমে আমরা অ্যারোবিক ক্যাপাসিটি অর্থাৎ অক্সিজেন ইউটিলাইজেশনের ক্যাপাসিটিটা বাড়াচ্ছি। এটা যখন করব, তখন তার ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন করার প্রবণতাটা কমে যাবে না, কারণ সেটা অ্যানারোবিকে সহজে যাইতে পারবে যাবে না, কারণ তার জি তখন অ্যারোবিক করার ক্যাপাবিলিটিটা ডেভেলপ করে ফেলছেন আপনি। এইটাই বলা হচ্ছে যে আমি অক্সিজেন ম্যাক্সিমাম যখন সাপ্লাই দিব, তখন তার ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন যা যা হতো আগে তার চেয়ে এখন কমে যাবে, কারণ এখন তার ক্যাপাসিটিটা বেড়ে গেছে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা। আচ্ছা, এবার সিভিএস এ আসি আমরা। সিভিএস এ কি কি চেঞ্জ হবে, এগুলা মোটামুটি ইজি আছে। যে ইন ডায়াস্টলিক ভলিউম বাড়বে লেফট ভেন্ট্রিকলে, কারণ যেহেতু এক্সারসাইজ করতেছে, মাসেলের টোটাল ওভারঅল বডির তো খালি অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিটাই বাড়ে নাই, সবকিছুই বাড়ছে। তার মানে তার ওভারঅল বডির এনার্জি প্রোডাকশন ক্যাপাসিটি বেড়ে গেছে। তো তার লেফট হার্টের স্ট্রোক ভলিউমটা বাড়বে, পেরিফেরাল ব্লাড ফ্লো বেশি বেশি হবে, কার্ডিয়াক মাসেলের ইফিসিয়েন্সি বেশি হবে। এটা এখানে একটা অন্যরকম টার্ম, যে ফিব্রিনোলাইসিস হবে বেশি বেশি। মানে কি? আমাদের দেখা গেছে যখন অ্যারোবিক এক্সারসাইজ হয়, অ্যারোবিক মেটাবলিজম হয়, এটার ফলে আমাদের টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর যেটা থাকে, ওইটা অ্যাক্টিভেট হয়ে যায়। তো টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরের কাজ হচ্ছে আমাদের ব্লাডে যে ইনঅ্যাক্টিভ প্লাজমিনোজেন আছে সেটাকে অ্যাক্টিভ প্লাজমিনে কনভার্ট করা। টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, সেটা আমাদের নামই তো প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, ওটা প্লাজমিনোজেন অ্যাক্টিভ করে প্লাজমিন করবে। আর প্লাজমিনের কাজ কি? ফিব্রিনোলাইসিস করে। অর্থাৎ দেখেন অ্যারোবিক এক্সারসাইজের আর একটা সুবিধা হচ্ছে, এই লোকের ইসকেমিক স্ট্রোক যেগুলা থাকে, তাই না, থ্রোম্বোসিস বা এগুলা এগুলো ডেভেলপ করার প্রবণতা কিন্তু কমে যাবে, কারণ ফিব্রিনোলাইসিস হবে। আচ্ছা, এরপরে কমবে কি কি সিভিএস এ দেখেন, ব্লাড প্রেশার ওভারঅল কমবে। অর্থাৎ কারো যদি হাইপার টেনশনের রোগী থাকে, অ্যারোবিক এক্সারসাইজে তো তার ইন্ডিউরেন্স বেড়ে গেছে, সো ব্লাড প্রেশারটা কমে যাবে। পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স কমবে, কারণ ব্লাড ভালো সার্কুলেশন হবে, বললাম তো ক্যাপিলারি ডেনসিটি বাড়বে, ব্লাড সার্কুলেশনটা ভালো হবে, এই জন্য ভাস্কুলার রেজিস্ট্যান্সটা কমে যাবে। আর এই এক্সারসাইজের ফলে নাইট্রিক অক্সাইড তৈরি হয়, নাইট্রিক অক্সাইড তৈরি হয় আমাদের ব্লাডে, যেটা ভ্যাসোডাইলেটর হিসেবে কাজ করে, যেটার জন্যই মূলত পেরিফেরাল ব্লাড ফ্লো বাড়লো, পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কমলো, টিপিআর আর কি কমে গেল। তো এগুলো হচ্ছে কার জন্য? নাইট্রিক অক্সাইডের জন্য। এই নাইট্রিক অক্সাইড প্লাটিলেট অ্যাগ্রেগেশনে বাধা দেয়। অর্থাৎ দেখেন নাইট্রিক অক্সাইডের জন্য প্লাটিলেট অ্যাগ্রেগেশন হলো না, আবার টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরের জন্য ফিব্রিনোলাইসিস হইলো। অর্থাৎ ওভারঅল ইসকেমিয়া, থ্রোম্বোসিস এগুলো কিন্তু প্রিভেন্ট করতেছে অ্যারোবিক এক্সারসাইজ। আমি আগের পেজে আর একটু যাই, দেখেন অ্যারোবিক এক্সারসাইজের মেন কাজ কিন্তু ছিল কি? ইনডিউরেন্স বাড়ানো। অর্থাৎ একজন মানুষ যে বলেন আমি এক্সারসাইজ করে ফিট থাকতে চাই, এটার জন্য কিন্তু আসলে অ্যারোবিক এক্সারসাইজ বেটার। অ্যানারোবিক হচ্ছে আপনার মাসেল বাল্ক যারা করে, বডি বিল্ডিং, তাদের জন্য ঠিক আছে।
বাট দেখবেন অনেকের বডি খুব স্ট্রং, মাসেল অনেক মাসকুলার দেখতে, বাট অল্পতেই হাঁপিয়ে যাচ্ছে। তো তার মানে সে অ্যানারোবিক এক্সারসাইজ বেশি করছে, অ্যারোবিকটার দিকে ফোকাস করে নাই। অ্যারোবিক এক্সারসাইজ করলে ইন্ডিউরেন্সটা বাড়ে। এরপরে মেটাবলিকে আসি। মেটাবলিকের ক্ষেত্রে আমাদের ট্রাইগ্লিসারাইড, ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল, পেইন এগুলো একটু কমে, পেইন সেন্সিটিভিটি কমে যায়। তো পেইন সেন্সিটিভিটি কমার কারণটা কি এখানেই আছে, দেখেন এন্ডোরফিন রিলিজ হয়। এন্ডোরফিন আমাদের একটা বডির ইন্ট্রিনসিক অ্যানালজেসিক আর কি, মানে বডিতেই তৈরি হয় এমন একটা ওপিওয়েড অ্যানালজেসিক হচ্ছে এন্ডোরফিন। তো এইটার ফলে আমাদের পেইন সেন্সিটিভিটি কমে, ব্যথা ট্যাথা থাকলে একটু কম অনুভূত হয়, ব্লাড গ্লুকোজ লেভেল কমে, ডায়াবেটিসটা প্রপার কন্ট্রোলে আসে। অর্থাৎ আপনারা অ্যারোবিকের বডি ফিটনেসের সাথে যে জিনিসগুলো রিলেটেড ওগুলো সবই মনে করবেন এতে। ফ্রি ফ্যাটি অ্যাসিড মানে ফ্যাটের বার্নটা বেশি বেশি করে, হিটের উপর টলারেন্সটা বেড়ে যায় যেহেতু ওভারঅল বডি ইন্ডিউরেন্স বেশি হচ্ছে, তাহলে পেইন হিট দুইটারই সেন্সিটিভিটি একটু কমায় দেয়। আর এইচডিএল যেটা ভালো ওইটা বাড়াই দেয়, আর ট্রাইগ্লিসারাইডটা কমায় দেয়। তো এই তিনটা চার্ট খুব সুন্দর করে মনে রাখবেন, বুঝে বুঝেই, মানে ভালো যেগুলো হয় আমাদের বডি ইন্ডুরেন্স বাড়ানোর জন্য, সেই জন্য এইগুলো। এগুলোতে আর কোনো সমস্যা থাকলে আমি রিপিট করব সেই পয়েন্টটা। আম, ভাইয়া সিভিএস এর ডিক্রিজিং যে ইফেক্টের মধ্যে হার্ট রেট কমে এট এ হুম। গিভেন অক্সিজেন আপটেক, হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ। জিনিসটা একটু আচ্ছা আচ্ছা। এক্সপ্লেনেশন। আর ভাইয়া এন্ডরফিনটা কোথা থেকে রিলিজ হয়, এই দুইটা প্রশ্ন ছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার এই সিবিএস এর এটা আগে বলি। আহ, এই আমাদের ফিজিওলজিতে আগে এরকম একটা টপিক ছিল, এটা কি মনে আছে আপনার? ওই যে ছিল যে হচ্ছে যারা অ্যাথলিট হয় অ্যাথলিটদের ব্রাডিকার্ডিয়া থাকে, ওটা প্রবলেম না কিন্তু তাদের ব্রাডিকার্ডিয়া থাকে। এটা কি মনে আছে আপনার? তাহলে ওটা আর একটু এক্সপ্লেন করবো। জি ভাই, আরেকবার বলেন, এই মুহূর্তে তো ই করতে পারতেছি না। আচ্ছা, তা আমাদের বলি আপনারে, যারা অ্যাথলিট থাকে তারা হার্ট, মনে করেন আপনারা প্রথম থেকে একদম বেসিক থেকে বলি, আমাদের যাদের চাই আমরা হাতের বাইসেপসটা স্ট্রং হোক, তারা ডাম্বেল নিয়ে রেগুলার এক্সারসাইজ করি। এক্সারসাইজের ক্ষেত্রে আমরা কি করি, ইচ্ছা করে করে আমরা বাইসেপসের মাসেলের উপর একটা স্ট্রেস ক্রিয়েট করি। তো এই স্ট্রেসের ফলে আমাদের ফিজিওলজিক্যাল একটা মানে হাইপারট্রফি ঘটে। তার মানে বেসিক্যালি আমরা আমাদের বাইসেপসের হাইপারট্রফিটা ইচ্ছা করে ঘটাচ্ছি। কেন? কারণ আমি বডি বিল্ডিং করবো, আমার মাসেলের বাল্কটা বাড়াবো, তাই না? তো তাহলে আমাদের বডির নিয়ম হচ্ছে যখনই কোনো কিছুতে কোনো স্ট্রেস হয় সেটার রেসপন্সে সে একটা অ্যাডাপ্টেশন করে নেয়, তো তার একটা অ্যাডাপ্টেশন হচ্ছে হাইপারট্রফি। তো আমি যখন রেগুলার ডাম্বেল নিয়ে আমার বাইসেপস মাসেল একটা স্ট্রেস তৈরি করতেছি, বাইসেপস মাসেল দেখে যে রেগুলার আমার কন্ট্রাকশন রিল্যাক্সেশন করা লাগে, কষ্ট হয়ে যায়, ও আস্তে আস্তে নিজের মানে হাইপারট্রফি করে। এর ফলে দেখা যায় যে ওরা আগের নর্মাল, যেমন আগে একজন হয়তো 2 কেজি নিলে একটু কষ্ট হতো, এখন সে খুব আরামসে 2 কেজি লিফট করতে পারে। এখন সে 5 কেজি ডাম্বেল নিয়ে কাজ করতেছে। কিছুদিন এক্সারসাইজ করার পরে তার বাইসেপসের আরো হাইপারট্রফি হবে, তখন ওইটাও তার কাছে আর কষ্ট মনে হবে না। তো আমাদের হার্টের ক্ষেত্রে যেটা হয়, যারা অ্যাথলিট থাকে তারা রেগুলার দৌড়াদৌড়ি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে, যখনই সে দৌড়ায় তার হার্টে পাম্প বেশি বেশি করতে হয়, অর্থাৎ স্ট্রোক ভলিউম বাড়াইতে হয়, হার্ট রেট বাড়াইতে হয়, এগুলো স্ট্রোক ভলিউম টলিউম বাড়াইতে হয়, এবং ভেনাস রিটার্নও বাড়ে। মোটামুটি হার্ট রেট রেগুলার একটা স্ট্রেসের মধ্যে রাখে সে। আচ্ছা, এই করতে করতে যারা অ্যাথলেট থাকে তাদের কিন্তু হার্টটা একটু বড় হয়ে যায় হাইপারট্রফির ফলে। এই বড় হওয়ার মেকানিজমটা সেম ওই রকমই, বাইসেপ যেভাবে বড় হয়েছিল হার্টটা বড় হয়ে গেল, কারণ সে রেগুলার হার্টের উপর স্ট্রেস করে, রেগুলার দৌড়াদৌড়ি করে, মানে তার হার্টের রেগুলারই স্ট্রোক ভলিউম বাড়াইতে হয়, বাড়াইতে বাড়াইতে সে এখন হার্টে বড়ই করে ফেলছে এই জন্য। তো এদের এই যে স্ট্রোক ভলিউমটা থাকে এটা খেয়াল করেন, এটা কিন্তু অল টাইম তাহলে একটু নর্মাল পার্সন থেকে বেশি থাকে। কারণ কি? কারণ তাদের হার্টটা বড়। তাহলে যারা অ্যাথলেট থাকে তাদের হার্টটা বড়, হার্ট বড় হওয়ার ফলে তাদের স্ট্রোক ভলিউমটা একটু বেশি। স্ট্রোক ভলিউম বেশি হইলে এখন আমাদের কথা আছে, আমাদের কার্ডিয়াক, তার শরীরে কি রক্ত তাইলে বেশি না? রক্ত বেশি না, রক্ত নর্মাল তার সাইজ অনুযায়ী মানুষের যেটুক থাকার কথা ততটুকুই। আমাদের নর্মাল মানুষের যে কার্ডিয়াক আউটপুট আমরা হিসাব করি, কার্ডিয়াক আউটপুট ইকুয়াল টু দুইটা জিনিস হয়, একটা হচ্ছে স্ট্রোক ভলিউম মাল্টিপ্লাইড বাই হার্ট রেট, তাই না? প্রতি মিনিটে হার্ট কয়বার রেট হচ্ছে, হার্ট রেট ইনটু স্ট্রোক ভলিউম। তাহলে আপনি খেয়াল করেন যে যে অ্যাথলিট আছে তার কিন্তু হার্ট বড়, হার্ট বড় হওয়ার ফলে তার স্ট্রোক ভলিউম বেশি। তো এইটারে ব্যালেন্স করার জন্য যাতে কার্ডিয়াক আউটপুট না বেড়ে যায়, আমাদের টার্গেট হচ্ছে কার্ডিয়াক আউটপুট রেস্টে সেম রাখতে হবে। তো এই জন্য অ্যাথলেটদের হার্ট রেটটা একটু কম থাকে নর্মাল মানুষের চেয়ে, কারণ ওদের স্ট্রোক ভলিউমটা নর্মাল মানুষের চেয়ে বেশি, যাতে কার্ডিয়াক আউটপুটটা ব্যালেন্সে থাকে। বুঝতে পারছেন? তো তাইলে যারা অ্যাথলেট থাকে এদের কিন্তু এই জন্য নর্মালি একটু ব্রাডিকার্ডিয়া থাকে, কারণ তাদের স্ট্রোক ভলিউমটা বেশি। তাদের পালস ফিল করলে দেখা যায় পালসের ভলিউমটা বেশি, রেটটা একটু কম। এটুকু বুঝতে পারছেন না? এটা বলেন। জি, বুঝতে পারছি। হ্যাঁ, এবার দেখেন যে অ্যারোবিক এক্সারসাইজ করতেছে সেম, সে তো স্ট্রোক ভলিউম বাড়াচ্ছে, কার্ডিয়াক মাসেলের এফিসিয়েন্সি বাড়াচ্ছে। সো এই জন্য
তার হার্ট রেটটা নর্মালি কম থাকে। তো সে যখন দৌড়ায়, মনে করেন হঠাৎ করে অনেকখানি দৌড়ানো লাগছে, একজন নর্মাল মানুষের হার্ট রেট যা পাবেন, হার্ট রেট দেখবেন বেড়ে গেছে অনেক, প্রায় 100-র বেশি হয়ে গেছে। কেন? কারণ অনেক জোরে দৌড়াইছে। এই জোরে দৌড়ানোর ফলে তার অক্সিজেন আপটেক বাড়ানো লাগছে। এই অক্সিজেনটা লাংস দিয়ে যে আপটেক বাড়ছে, এইটারে আবার সার্কুলেট করার জন্য তার হার্ট রেট বাড়ানো লাগছে। ঠিক আছে, এই জন্য তার হার্ট রেট নর্মালি ছিল 80, এখন অক্সিজেন বেশি বেশি সাপ্লাই দেওয়ার জন্য দৌড়ানোর ফলে হার্ট রেট হয়ে গেছে 100। কিন্তু যে অ্যাথলেট যে অ্যারোবিক এক্সারসাইজ করে, তার প্রথমে নর্মালি থাকে মনে করেন 70, এই যে দৌড়াইছে, দৌড়ানোর ফলে এখন দেখবেন 80। অতএব বাড়ছে, দৌড়ানোর ফলে যে তার হার্ট রেট বাড়ে নাই তা না, তারও বাড়ছে, নর্মাল মানুষের যেমন বাড়ে তারও বাড়ছে। কিন্তু গিভেন অক্সিজেন আপটেকে অন্যান্যদের তুলনায় তার হার্ট রেট কম। মনে হবে এত খানিক দৌড়াইলি তো অক্সিজেন বেশি বেশি সাপ্লাই দেওয়া লাগছে, হার্ট রেট তো আরো বেশি হওয়ার কথা। কিন্তু না, তার ওই ওই অক্সিজেন আপটেকের জন্য ওই হার্ট রেটটা অন্যান্যদের তুলনায় আনুপাতিক হারে কম। তার কারণ কারণ তার নর্মালি ব্রাডিকার্ডিয়া থাকে, কারণ তার হার্টটা বড়, ওই কারণ সেই একই, হার্টটা বড়, স্ট্রোক ভলিউম বেশি, এবং কার্ডিয়াক আউটপুট নর্মালি ব্যালেন্স রাখার জন্য তার রিলেটিভ ব্রাডিকার্ডিয়া থাকতে হবে। বুঝছেন আপু? জি ভাই, এটা বুঝছি। আচ্ছা ভাই, এই যে হার্টটা যে বড় হয়ে আছে, এই জন্য কি লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টলিক ভলিউমটাও বাড়ছে হ্যাঁ, ফার্স্টে? হ্যাঁ। তার ওভারঅল বডি সার্কুলেশনও বাড়ছে, লেফট ভেন্ট্রিকুলার সাইজও বড়, প্লাস ব্লাড আসতেছেও বেশি তার শরীরে। বুঝতে পারছেন? জি জি ভাইয়া, থ্যাংক সে ইউ। যখন স্ট্রোক ভলিউমের সময় চাপ দেয় যেমন জোরে, টানার সময় টানেও জোরে, সো ব্লাড আসেও বেশি। ঠিক আছে। জি ভাইয়া, আচ্ছা, জি। আর একটা বলছিলেন যে এন্ডোরফিন রিলিজ হয় কোথা থেকে। এন্ডোরফিন মূলত আমাদের হাইপোথ্যালামাসের সোর্সের কথাটাই আমি জানি, যে হাইপোথ্যালামাসটা আমাদের এই পেইন পেইন সেন্সেশন এগুলো নিয়ে কাজ করে। তো তো আমরা যখন এক্সারসাইজ করি বা যে কোনো অ্যাক্টিভিটি করলে আমাদের হাইপোথ্যালামাস থেকে এটা রিলিজ হয় আর কি, জি, আমাদের থ্যাংক ইউ। আচ্ছা। আচ্ছা, এরপরে আমাদের একটা টপিক, এক্সারসাইজ ফর ফিজিক্যাল ফিটনেস। আমরা ফিজিক্যাল ফিটনেসের জন্য যে বিভিন্ন ট্রেনিং গুলা করে থাকি, তো তেমন খুব ইম্পর্টেন্ট তা না, কিন্তু জেনে রাখা ভালো। ইন্ডিউরেন্স ট্রেনিং আছে, রেজিস্ট্যান্স ট্রেনিং আছে, ফ্লেক্সিবিলিটি ট্রেনিং আছে। তো তিনটা ট্রেনিং এর নাম অনুযায়ী তাদের জিনিস বোঝা যাবে। ইন্ডিউরেন্স ট্রেনিং এর কাজ কি? আমাদের বডির ইন্ডিউরেন্স বাড়ানো। তো এটা কেমন হবে? অ্যারোবিক এক্সারসাইজের মতো হবে, দেখেন, এবং লেখাই আছে এই ইন্ডিউরেন্স ট্রেনিংটা কেমন হবে, অ্যারোবিক হবে। এটা সপ্তাহে 3 থেকে 5 দিন করব, পুরো সপ্তাহে 7 দিনই করব না। এবং এই যে 3 থেকে 5 দিন করব, খুবই লো ইন্টেন্সিটিতে করব, এবং ইন্টারমিটেন্ট হবে, মানে 20-30 মিনিট করলেন, আবার একটু রেস্ট নিলেন, 20-30 মিনিট করলেন, আবার একটু রেস্ট নিলেন, মানে একটু লং টাইম ধরে করতে হবে। ইন্ডিউরেন্স বাড়ানোর জন্য হঠাৎ করে শরীরে খুব বেশি চাপ দেওয়া যাবে না, আবার শর্ট টাইমও করা যাবে না, অল্প করে চাপ দিতে হবে লং টাইম ধরে, এবং এই এক্সারসাইজটা অ্যারোবিকের আন্ডারে পড়বে। এর পারপোজ তো অবভিয়াসলি বডির ইন্ডিউরেন্স বাড়ানো। খানিকক্ষণ ধরে ওয়ার্ম আপ হয়, 10 মিনিটের একটা ওয়ার্ম আপ পিরিয়ড থাকে। এরপর আমরা ইন্ডিউরেন্স ট্রেনিংটা করব, তারপর কুল ডাউন পিরিয়ড। তো পিরিয়ড গুলো জাস্ট নাম জানা আর কি, আর তেমন ইম্পর্টেন্ট না। ইন্ডিকেশন অফ ইন্ডিউরেন্স ট্রেনিং, ইন্ডিউরেন্স কাদের বাড়াইতে চাবো আমরা, এই পেশেন্টদের কিন্তু আমাদের টার্গেট এইটা না যে তার মাসেল সাইজ বড় করতে হবে, এইগুলা সেরকম না। তার বডির ইন্ডিউরেন্সটা বাড়াইতে হবে, কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটি বাড়াইতে হবে, অর্থাৎ অ্যারোবিক এক্সারসাইজ করাইতে হবে। তো আপনি দেখেন এই এখানে যে ইন্ডিকেশন গুলো আছে, এই পেশেন্ট গুলো সবারই অ্যারোবিক এক্সারসাইজ দরকার, মানে বডিটার আরো ফিট করার জন্য, ইন্ডিউরেন্স বাড়ানোর জন্য। কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন, একটা পেশেন্টের সিএবিজি করা হয়েছে, অর্থাৎ রিং পরানো হয়েছে হার্টে, বা করোনারি আর্টারি ডিজিজ আছে, এরা যদি আমরা যেটা বলতেছিলাম, যদি অ্যানারোবিক এক্সারসাইজ দিই, হঠাৎ করে খুব বেশি অ্যাক্টিভিটি, তাহলে কিন্তু হার্ট সেই সাথে কোপ আপ না করতে পারে, পেশেন্টটা মারা যাবে। কিন্তু আমরা এদের দিব অ্যারোবিক এক্সারসাইজ, অল্প অল্প করে লং টাইম করবে, যাতে হার্টের ইফিকাসিটা আস্তে আস্তে বাড়ে, ব্লাড সার্কুলেশনটা বাড়ে। পালমোনারি রিহ্যাবিলিটেশন, সিওপিডি, পিটিবি, অর্থাৎ যেসব পেশেন্টরা সিক থাকে, যাদের বডির ফিট করা দরকার, ইন্ডিউরেন্স বাড়ানো দরকার, তাদের এর ইন্ডিকেশন। ওবেস পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, প্রলং ইমোবিলাইজেশন, অস্টিওপোরোসিস, মাসকুলার ডিস্ট্রফি, মাসেল গুলো আস্তে আস্তে ডিস্ট্রফি হয়ে যাচ্ছে, রিউমাটোলজিক্যাল ডিসঅর্ডার, এদের কারণে কিন্তু আমাদের টার্গেট এটা না যে তাদের বডি মাসেল বাল্ক বাড়াইতে হবে বা সেরকম কিছু, জাস্ট বডিটারে ফিট করতে হবে, এটাই। তো কন্ট্রা ইন্ডিকেশন কোনটা, অর্থাৎ আমরা কাদের ক্ষেত্রে এগুলো একটু অ্যাভয়েড করবো, এটা বেশি ইম্পর্টেন্ট, যে কাদের ক্ষেত্রে করা যাবে না, নাহলে তো যে কারণে এটা করা যায়। আনস্টেবল অ্যানজাইনা, অ্যানজাইনাটা আনস্টেবল, অর্থাৎ ইন্ডিউরেন্সের জন্য যেটুকু প্রেসার দিব এতেই অ্যানজাইনা হয়ে যাইতে পারে, আনস্টেবল অ্যানজাইনা। সিভিয়ার রেস্টিং হাইপারটেনশন, নর্মাল হাইপারটেনশন থাকলে আমরা চাবো যে হ্যাঁ করুক, করলে তার বডির হার্টের ইফিকাসি, লো পেরিফেরাল ভ্যাসোডাইলেটর ইফিকাসি এগুলো বাড়বে, তো হাইপারটেনশন কমবে।
কিন্তু সিভিয়ার রেস্টিং হাইপারটেনশন হইলে এটা কিন্তু হবে না। আপনারা কিন্তু এমসিকিউর ক্ষেত্রে এই টার্মগুলো স্পেসিফিক ভাবে খেয়াল করবেন, এরকম করে মানে সিভিয়ার রেস্টিংটা না দিয়ে শুধু দিলে কিন্তু ইন্ডিকেশনে চলে যাবে। অর্থাৎ টার্মগুলো দেখে দেখে খুব স্পেসিফিক ভাবে খেয়াল করে অ্যান্সার করবেন এটা। সিভিয়ার অর্থোস্ট্যাটিক অর এক্সারসাইজ ইনজুরড হাইপারটেনশন, অল্প এক্সারসাইজ করলেই সিভিয়ার হাইপারটেনশন হয়। এক্সারসাইজ করলে প্রেশার একটু বাড়বেই, সেটা চিন্তার কিছু না, কিন্তু যদি সিভিয়ার হয় তাহলে করা যাবে না। হার্ট ব্লক আছে কিনা, সেকেন্ড ডিগ্রি বা থার্ড ডিগ্রি, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যারিথমিয়া এগুলো আছে কিনা, জ্বর থাকলে করা যাবে না, অ্যাকিউট ফিব্রাইল ইলনেস, আনকম্পেনসেটেড হার্ট ফেলিওর। আমরা তো চাচ্ছি তার হার্টে একটু একটু প্রেসার দিয়ে হার্টের পাওয়ারটা বাড়াইতে, এখন ওর হার্টের এমন অবস্থা অল্প প্রেসার দিলে আনকম্পেনসেটেড হার্ট ফেলিওর হয়ে যাবে, তাহলে এটা করা যাবে না। আর প্রেগনেন্সির ক্ষেত্রেও ইন্ডিউরেন্স বাড়ানোর কোনো প্রপার টাইম না ওইটা, ওই সময় বডি এমনিতে ভালনারেবল থাকে, ওইটা তো অ্যাভয়েড করতে হবে। রেজিস্ট্যান্স ট্রেনিং এর কাজ কি? রেজিস্ট্যান্স ট্রেনিং এর কাজ হচ্ছে মাসেল বাল্ক আর মাসেল পাওয়ার বাড়ানো, অর্থাৎ জিমে যে বডি বিল্ডিং করতে হবে এটা, তাহলে এটা অবভিয়াসলি অ্যানারোবিক টাইপের হবে, যেটা বলতেছিলাম সাডেন মুভমেন্ট, ওয়েট লিফটিং, জাম্পিং এইগুলা। তো এটা ইন্টারমিডিয়েন্ট হবে, 20 to 30 মিনিটস, ফ্রিকোয়েন্সি 5 to 6 days পার উইক। ফ্রিকোয়েন্সি আর টাইমটা জাস্ট আইডিয়া নিবেন যে হ্যাঁ এরকম কম আর বেশি, মানে মানে অ্যামাউন্ট গুলো মুখস্থ রাখা লাগবে না, ভ্যালু গুলা যে 5 থেকে 6 বার বা এগুলা এগুলা কিছুই লাগবে না। ফ্লেক্সিবিলিটি ট্রেনিং যেটা, এটার কাজ হচ্ছে বডির ফ্লেক্সিবিলিটি বাড়ানো, অর্থাৎ অনেকের ওই যে জয়েন্ট স্টিফ হয়ে যায় সেগুলোর জন্য এইটার একটু ফ্রিকোয়েন্সিটা ইম্পর্টেন্ট, যেটা অলমোস্ট এভরিডে করতে হবে। ফ্লেক্সিবিলিটি ট্রেনিং এ গ্যাপ দেওয়া যাবে না, গ্যাপ দিলে ফ্লেক্সিবিলিটি হারাই ফেলবে। তো কন্টিনিউয়াসলি অলমোস্ট এভরিডে করা লাগবে। এটার মেন পারপোজ হচ্ছে জয়েন্ট ফ্লেক্সিবিলিটি বাড়ানো আর স্টিফনেস কমানো। আচ্ছা, আপনাদের শেষে একটা প্রশ্ন আমি দিই, একটু বিগত প্রশ্ন, আপনারা একটু বুঝতে পারেন যে কেমন প্রশ্ন আসে। প্রশ্নটা কি দেখতে পাচ্ছেন? দেখলে একটু কাইন্ডলি আপনারা যে কেউ একজন ভলেন্টারিলি অ্যান্সার গুলো একটু করার চেষ্টা করেন, কি হবে। এগুলো মানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আর কি। হুইচ আর ট্রু, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার রাইজেস ইন আইসোটোনিক এক্সারসাইজ এ, বি সিস্টোলিক ব্লাড প্রেশার ফলস ইন আইসোমেট্রিক এক্সারসাইজ, সি অ্যানারোবিক এক্সারসাইজ is of short duration high intensity, D endurance is increased by aerobic exercise, E no change of cardiac output in isometric exercise। আপনারা আপনি আনমিউট করেও বলতে পারেন কোনো কিছু ডিসকাশনের থাকলে, অথবা এই প্রশ্নের ব্যাপারে, অথবা চ্যাটে লিখতে পারেন অ্যান্সারটা যে কেউ যদি চান। না, ডি প্রথমটা ট্রু। তো না, প্রথমটা তো ফলস। আচ্ছা, ডি ট্রু বলছি। ডি ট্রু। আচ্ছা, এ ফলস আর ডি ট্রু দুজন বললেন, আর ট্রু, তারপরে সিস্টোলিক, এটা তো ভাইয়া ডি ফলস। ফলস, ফলস। হ্যাঁ, সি ই ট্রু। ট্রু। ই ট্রু আর সি, সি ট্রু। সি সি ট্রু। ট্রু। তাহলে দেখেন অ্যান্সার আছে এখানে। ও না, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ভাই। আচ্ছা, হ্যাঁ আপনাদের অ্যান্সারটা হয়েছে, আমি ওটা দেখাচ্ছি আপনাদের। জি, আপনারা এ আর বি কে ফলস বলছিলেন, সি ডি কে ট্রু বলছিলেন, তাই তো? জি ভাইয়া। হ্যাঁ, হয়েছে আপনাদের। আচ্ছা, তো আজকের ক্লাস এইটুকুই আর কি। এক্সারসাইজের আমি ট্রাই করছি যে 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 জিনিসগুলো জাস্ট বুঝে বুঝে মুখস্থ রাখা যায় ভালো, আপনারা ওইগুলো একটু ভালো করে খেয়াল করবেন। ওই জায়গা থেকে প্রশ্ন আসেই, বিশেষ করে আপনাদের প্রথম দিকে যে ফ্লো চার্ট গুলো, একটু প্রেজেন্টেশনটা কেন জানি জুমে কাজ করতেছে না, নাহলে একটা একটা করে দেখানো যাইতো ওইগুলা। এই যে ফিজিওলজিক্যাল চেঞ্জেস ইন আইসোটোনিক এক্সারসাইজ আর ফিজিওলজিক্যাল চেঞ্জেস ইন আইসোমেট্রিক এক্সারসাইজ, এই চার্টের বোঝার পরে আপনাদের মেন টার্গেট হচ্ছে এটা পারা লাগবে এট এ গ্লান্স। এরা কিন্তু এইভাবে একদম স্পেসিফিক করে কোনো জায়গায় এইভাবে পাবেন কিনা জানি না। টোটালি আমি জাস্ট কালেক্ট করে নোট করে পড়ছিলাম যখন সেই সময় বানাইছিলাম আর কি। এটা খুবই কনফিউশন হইতো আমার, আইসোটোনিক আর আইসোমেট্রিক এর এই বিষয়গুলো, যে কোনটাতে কার্ডিয়াক আউটপুট কেমন চেঞ্জ হচ্ছে, কেন হচ্ছে, একটু বুঝে রাখলে ইজি হবে। আর নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট আপনাদের এইটা, অ্যারোবিক এক্সারসাইজের ইফেক্ট গুলা বডিতে, এখান থেকেও আসে প্রশ্ন। এই আর বাকি অন্যান্য জায়গা থেকে টুকটাক প্রশ্ন দেয় দেয় না এরকম, বাট এই দুইটা জায়গা থেকে পাবেন। ঠিক আছে, তাহলে আপনাদের এমনি অন্য যে কোনো প্রশ্ন কিছু জানার থাকলে করতে পারেন আমাকে। ভাইয়া এটা কি পিডিএফটা দেওয়া যাবে? এটা
জি ভাইয়া। উম, আচ্ছা, হ্যাঁ, এটা তাহলে আমি পিডিএফ বলে দিব না দেওয়ার জন্য। ভাইয়া আর প্রশ্ন ছিল, যে ডাইভিং লেখা আছে না অ্যানারোবিক এক্সারসাইজে, এটা কি হ্যাঁ, হ্যাঁ, সি ডাইভিং মানে আন্ডার ওয়াটার, মানে ডাইভিং তো হ্যাঁ, উম, হ্যাঁ, হ্যাঁ, এটা ডাইভিং মানে কি আপনারা বলে আন্ডার ওয়াটার, ওই সি ডাইভিং, ওইটা না, ওইটা না, এটা হচ্ছে আপনার যখন ওই যে উপর থেকে অলিম্পিকে দেখছেন উপর থেকে লাফ দেয় অনেক উপর থেকে ডাইভিং, জাস্ট ওইটা, জি, বুঝছেন? মানে একটা আচ্ছা আচ্ছা স্বল্প সময়ের অ্যাক্টিভিটি, জাস্ট ঝাঁপ দেওয়াটা এইটুকুই। আচ্ছা। আর ভাইয়া ওই যে 100 মিটার ড্যাশ, হুম, এই হুম। জিনিসটা মানে ড্যাশ, এটা 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 কি ভাইয়া, মানে খেলাটা, এটা কি একটা খেলা বা হ্যাঁ, হ্যাঁ, দৌড়ানোর? হ্যাঁ, ও হ্যাঁ, হ্যাঁ, ওই 100 মিটারের যে দৌড় হয় না অলিম্পিকে, বুঝছেন, ওইটার 100 মিটার ড্যাশ বলে। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া। হুম, হুম। থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, যদি আর প্রশ্ন না থাকে তাহলে আমি ক্লাসটা শেষ করতেছি। আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য। আর যদি মানে পড়ানোর ভিতর অন্য কোনো সাজেশন অপিনিয়ন থাকে সেগুলো আপনারা জানাবেন। কেউ কিছু বলবেন আর? ভাইয়া এই পোর্শন 2 থেরাপিউটিক এক্সারসাইজ, এটা লেকচার শিট বা ইয়ের পাশাপাশি আর কোন টেক্সট বুক থেকে বা কি থেকে পড়বো, আহ এটা যদি একটু বলতেন। আচ্ছা, এইটা প্রথম কথা হচ্ছে কি, লেকচার শিটের বাইরে আসলে পড়ার দরকার নেই। মানে যে আপনি যে যে শিটই কিনেন আর কি, শিটে প্রায় সবগুলো যেগুলো শিট আছে বাজারে প্রায় সেম জিনিসপত্রই দেওয়া, বুঝছেন? শীটের বাইরে ওইভাবে পড়ার দরকার নেই, তবে ওই যে শীটের জিনিসগুলো গোছানো না। যেমন ধরেন একটাতে বলা আছে এটাতে কার্ডিয়াক আউটপুট চেঞ্জ হয় না, তাহলে অন্যটাতে কি বাড়ে না চেঞ্জ হয় না না কমে, ওইটা নাই। তো ওইগুলো আমি কালেক্ট করে করে এটা বানাইছি, বুঝছেন? তো আসলে ওখান থেকে ওইভাবে অত ডিটেলস আসে, তো জাস্ট ছড়ানো ছিটানো আছে, কিন্তু শীটগুলো পড়লে আমার মতে হবে। বই স্পেসিফিক ভাবে কোনো বই নাই। ইলেকট্রোফিজিক্সের জন্য একটা তসলিম স্যারের বই আছে, ওইটা আপনাদের থেরাপিউটিক হিট কোড ওইগুলা নিয়ে আছে। কিন্তু শুধুমাত্র এক্সারসাইজের জন্য স্পেসিফিক ভাবে কোনো বই নাই। স্যাররাই প্রশ্নগুলো কোথা থেকে করে? স্যাররাই প্রশ্নগুলো আপনার হচ্ছে স্যারদের ফিজিক্যাল মেডিসিনের যে বিভিন্ন বড় বড় বই আছে থেরাপিউটিক এক্সারসাইজ বা ওইগুলা, বা স্যারদের নর্মাল যে নলেজ গুলা, ওইখান থেকে স্যাররাই প্রশ্নগুলো করে, বুঝতে পারছেন? তো দেখা গেছে দুই একটা প্রশ্ন খুবই উদ্ভট চলে আসে, একদম উদ্ভট, মানে যেগুলো মানে আইডিয়া পাবে না। ওই দুই একটা প্রশ্নের জন্য আপনার যে কোন সোর্স পড়া লাগবে, মানে ওটা সোর্স অনেক। তো আমার মনে হয় ওইটার দরকার নেই। এই যে কমন জায়গার কমন সোর্স এইখান থেকে যাতে মিস না যায়, বুঝতে পারছেন? কারণ ওই দুই একটা প্রশ্ন এমন করে ফেলে অনেক সময়, ওটা সব সময় যে করে তা না, কোনো কোনো বছর করে ফেলে, কোনো কোনো বছর করে না। ওটা করলে আবার দেখা যায় আমরা এটা ক্লাসের ভিতরে নিয়ে আসার চেষ্টা করি। কিন্তু স্যারদের মেনলি ফিজিক্যাল মেডিসিনের যে স্যারদের বইগুলো আছে বিভিন্ন ফরেন রাইটারদের, ওইগুলার থেকে স্যাররা অনেক সময় ওরকম ওই প্রশ্নগুলো করে ফেলে স্যারদের নর্মাল নলেজ থেকে। ওটা ইচ্ছা করে করে, কারণ ধরেন নাইলে বাকি প্রশ্নগুলো এত মানে কমন চলে আসে। যেমন ধরেন আপনি এখন আইসোমেট্রিক আইসোটোনিকের ওই চার্ট পাচ্তেছেন, তো আপনার এখন ওইখানে তো আটকাতে পারবে না। আবার আপনার 300-র ভিতরে একেবারে মানে সব পেরে গেলে তো ঝামেলা, এই জন্য কিছু ওরকম করে ফেলে স্যাররা, যে যেটা ইচ্ছা করে যাতে কেউ না পারে, বুঝতে পারছেন? ওটা নিয়ে টেনশনের কিছু নাই, ওটা নিয়ে টেনশনের কিছু না, যেহেতু নেগেটিভ মার্কিং নাই, আইডিয়া করে তো দাগাবেনি। তবে এটার শীটের বাইরে আলাদা করে তেমন কোনো কিছু পড়ার দরকার নেই, এক্সারসাইজের পার্টটা। আর গাইটনে আপনার যে স্পোর্টস ফিজিওলজি আছে, ওইটা জি পড়লে এর সাথে কোরিলেট করে অনেক কিছু পারবেন। মাসেল ফিজিওলজি, স্পোর্টস ফিজিওলজি, মাসেল ফিজিওলজির ওখানে এক্সারসাইজ নিয়ে হয়তো হালকা পাতলা গাইটনে বলা আছে, ওইখান থেকে দেখতে পারেন। জি ভাইয়া, থ্যাংক ইউ। আর কারো কোনো কিছু? আচ্ছা, ঠিক আছে তাইলে, ধন্যবাদ আপনাদেরকে। আমি ক্লাসটা তাইলে ইন করে দিচ্ছি, সেশনটা। ঠিক আছে, ধন্যবাদ।